নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আমি রাকা আর আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আমার গল্পের সম্ভার নিয়ে। বন্ধুরা, আমরা পাঠ করছি শ্রদ্ধেয় কল্লোল লাহিড়ীর লেখা একটি বহুল জনপ্রিয় উপন্যাস ইন্দুবালা ভাতের হোটেল। আজ শোনাব উপন্যাসটি অন্তিম পর্ব। গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে যদি আপনি প্রথমবারের জন্য এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কিন্তু আসুন তাহলে শুরু করা যাক। শুরু হচ্ছে ইন্দুবালা ভাতের হোটেল চতুর্থ পর্ব। চন্দ্রপুলি। ধনঞ্জয় বাজার থেকে এনেছে গোটা 10 নারকেল, কিলোটা খোয়া ক্ষীর, চিনি। ছোট এলাচ আনতে ভুলে গেছে। যত বয়স বাড়ছে ধনঞ্জয়ের ভুল হচ্ছে তত। এই নিয়ে সকালে ইন্দুবালার সাথে কথা কাটাকাটি হয়েছে, ছোটখাটো ঝগড়াও। পুজো এলেই ইন্দুবালার মন ভালো থাকে না, কেমন যেন খিটখিটে হয়ে যায়। পই পই করে ধনঞ্জয় বলেছিল, মেয়ে ডাকছে এত করে, ঘুরে এসো। ইন্দুবালার ছোট মেয়ে থাকে ব্যাঙ্গালোরে। এবছরই তাদের সেখানকার পাট উঠবে। জামাই চলে যাবে ইউক্রেনে। মেয়ে তার ছেলেপুলে নিয়ে এসে উঠবে দিল্লি, শ্বশুর বাড়িতে। তারপর সেখান থেকে সোজা স্বামীর কাছে। তাই ওরা বারবার বলেছিল একবার আসতে, একটু থেকে যেতে ওদের সংসারে। কিন্তু ইন্দুবালা ছেনুমিত্তির লেনের এই বাড়িটা ছেড়ে কোথাও কোনো দিন যাননি। তার যাওয়ার জায়গাও ছিল না। চিলেকোঠার ছাদ থেকে বাড়ির পিছনের বাগান, রান্নাঘরের হোটেল, খাবার ঘর, রাস্তার ওপারে কাশি মুদির দোকান, বড়জোর সকালের রেল লাইনের পাশের বাজার। এইটুকু ভৌগোলিক আলো ছায়ার মধ্যে ইন্দুবালা নিজেকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছিলেন। কেন রেখেছিলেন? বাইরে যেতে ভয় করত কি তার? মোটেই না। ফুরসত পেতেন না অন্য কোথাও যাওয়ার। প্রাপ্তবয়স না হওয়া পর্যন্ত ছেলে মেয়েদেরও কোথাও যেতে দেননি তিনি। আগলে রেখেছিলেন কঠিন কঠোর শাসনে। কারণ তিনি জানতেন এই মল্লিক বাড়ির রক্ত খারাপ। একটু আলগা দিয়েছ কি সবাই মাস্টার রতনলাল মল্লিক হয়ে যাবে। ইন্দুবালা তাই তাদের কবেকার খুলনার বাড়িতে বসা দাদুর টোলটাকে ওদের ওপরের ঘরে গড়ে তুলেছিলেন নিজের মতো করে। ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে এক পূব বাংলার বিধবা যখন হোটেল চালাচ্ছে, তখন তার বাড়ি থেকে ভেসে আসছে কচি গলায় পড়ার আওয়াজ। শীতের বেলায় 2 প্রহরে দূরে কাদের ছাতের পরে ছোট্ট মেয়ে রোদ্দুরে দেয় বেগলি রঙের শাড়ি। চেয়ে চেয়ে চুপ করে রই, তেপান্তরের পার বুঝি ওই। মনে ভাবি ওইখানেতেই আছে রাজার বাড়ি। থাকতো যদি মেঘে ওরা পক্ষীরাজের বাচ্চা ঘোড়া, তক্ষুনি যে যেতেম তারে লাগাম দিয়ে কষে। বড় ছেলে হ্যারিকেনের আলোয় পড়ছে সহজ পাঠ। মেজ ছেলে স্লেটে লিখছে অ আ ক খ। ছোট মেয়ে কাঁথায় শুয়ে ঘুমোচ্ছে অকাতরে। জাগলেই দাদারা কেউ না কেউ তাকে দুধ খাইয়ে দেবে। আর ইন্দুবালা তখন 2 গনগনে উনুনের সামনে। কোনোটাতে ফুটছে সোনা মুগের ডাল, কোনোটাতে বা ভাত। বোনকে বেশ খানিকটা বড় করে তুলেছিল দাদারাই। তাই বোন মায়ের থেকেও দাদাদের ন্যাওটা বেশি, সেই ছোট থেকেই। দাদারাও বোন বলতে প্রাণ। 3 জনের বড় হয়ে ওঠাটা একে অন্যকে অবলম্বন করে। তার মাঝে খাড়া হয়ে বটগাছের মতো আছে যেন মা। ঝুরির সাথে বটগাছের যেমন সম্পর্ক, ঠিক তেমনি ছিল ওর ছেলে মেয়েরা। মা আছে জানলে ওরা নিশ্চিন্ত হতো। আর ইন্দুবালা নিশ্চিন্ত হতেন ওদের সারাক্ষণ চোখের সামনে দেখে। খুব যে হুজ্জুতি করতো ওরা, তেমনটা নয়। সেই সময়ও ওরা পেত না। ছোট থেকেই ওরা জেনে এসেছে ওদের মা বাবা একজনই, আর তিনি হলেন ইন্দুবালা, যার একটা হোটেল আছে। সেই হোটেল না চললে ওদের ভাতও জুটবে না। কেমন করে যেন ফুসমন্তরের মতো কানে ঢুকিয়ে দিতে পেরেছিলেন ইন্দুবালা।
তাই ছোট থেকে ওদের চাহিদা ছিল খুব কম। মাঝে মাঝে নিজেই অবাক হয়ে যেতেন ইন্দুবালা। ওরা যখন একটু একটু করে বড় হচ্ছিল, ওদের দেখে ইন্দুবালার নিজের ছোটবেলার কথা মনে পড়ত। নিজেও তো ভাইকে একদিকে দিদি আর একদিকে মায়ের মতো করে বড় করে তুলেছিলেন। তবুও যেটুকু স্নেহ পরশ শীতের হিমের মতো তাদের গায়ে লেগে থাকত, এই বাচ্চাগুলোর কপালে তা জোটেনি। সেই স্নেহ কোমলতা ইন্দুবালা নিজের শরীরের অন্তঃপুরে লুকিয়ে রেখেছিলেন। কখনো কোনো দুর্বলতার মুহূর্তেও তিনি প্রকাশ করেননি। ইন্দুবালাকে কোনো দিন কাঁদতে দেখেনি তার ছেলে মেয়েরা। যেটা মুখ দিয়ে বলেছেন সেটাই করেছেন, যা চেয়েছেন সেটাই করতে হয়েছে ছেলে মেয়েদের। ছোট থেকে তাই বড় অনুশাসনে মানুষ হয়েছে তারা। পান থেকে চুন খসার জো ছিল না। নিয়মিত স্কুলে গিয়ে খোঁজ খবর নিতেন ইন্দুবালা। বাড়িতে রেখেছিলেন পড়ানোর জন্য মাস্টার। ছেনুমিত্তির লেনে পূব দিকে যে স্কুলটা আছে সেটা নাকি সরকারি। ওখানে টাকা পয়সা তো লাগেই না, তার উপরে আবার দুপুরবেলা চারটি খেতে দেয়। ওই স্কুলের এক অঙ্কের স্যার মাঝে মাঝে ইন্দুবালার হোটেলে ভাত খেতে আসতেন। ইন্দুবালা তার কাছ থেকে সব নিয়ম নীতি শুনে স্কুলে চলে গিয়েছিলেন নিজেই। 2 ছেলেকে সেই স্কুলে ভর্তি করেছিলেন। ছেলেদের হাত ধরে শিখিয়েছিলেন ঘরের কাজ, রান্নাবান্না, কাপড় কাচা, বাসন মাজা। ধনঞ্জয়ের সহ্য হতো না। ওইটুকু ছোট ছোট হাতে সাই গাঁটবে মা? ইন্দুবালার জবাব ছিল, না হলে পদ্ম হবে কি করে। ইন্দুবালা ছেলে মেয়েদের সামনে যে কঠোর কঠিন অনুশাসন রেখেছিলেন, আমাদের বাঙালি ঘরে সেটা বড় একটা দেখা যায় না। কেন এমন কঠোর হয়েছিলেন ইন্দুবালা? কেন এমন কঠোর হতে হয়েছিল ইন্দুবালাকে? তাকে তো এমন অনুশাসনের মধ্যে বড় হতে হয়নি। একটা নয়, একাধিক কারণের পেছনে। 3টে নদী পেরিয়ে তিনি যেদিন কলকাতায় এসে মল্লিক বাড়িতে ঢুকেছিলেন, সেদিন থেকেই বুঝেছিলেন তার ভাগ্য কোলাপোতায় যেমন টিম টিম করে জ্বলছিল, এখানে এসে বুঝি তা নিভল। কলকাতার বাবুরা বিকেলে গলায় পাউডার মেখে তাস পেটায়, রাতে বউ পেটায়, ভোর রাতে সোহাগ করে, আর গোটা দিন পাশ বালিশ বুকে জড়িয়ে ঘুমোয়, কিংবা চিতপুরের কোনো বাড়িতে মাছের তেল চচ্চড়ি খেয়ে গা মালিশ করায়। ইন্দুবালার এই বাড়িতে নানা রকমের প্রতিবন্ধকতা ছিল। জীবনের নানা চড়াই উতরাই বিয়ের কয়েক বছরের মধ্যে ইন্দুবালাকে করে দিয়েছিল ক্ষত বিক্ষত। মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন, যদি কোনোদিন তার সন্তান আসে তার জীবনে, এই বাড়ির কোনো পূর্বপুরুষের ছায়া তিনি তাদের উপর পড়তে দেবেন না। বড় ছেলে যখন পেটে, শাশুড়ি তখন সবে তার চলৎশক্তি হারাতে বসেছেন। তাও তার খানদানি মেজাজে তখনও বয়সের জং পড়েনি। নাতির মুখ যে বুড়ি দেখতে পাবে সেই আশা ছেড়েই দিয়েছিলেন তিনি। কাজেই বাড়িতে পিতৃপুরুষের মুখে জল দেওয়ার লোক এসেছে শুনে তিনি আহ্লাদিত হয়েছিলেন। কিন্তু নাতিকে তেল মাখানো ছাড়া বড় বেশি সোহাগ করার সময় পাননি। মেজ ছেলে যখন হলো, শাশুড়ি বিছানা নিলেন, আর ছোট মেয়েকে দেখে যাওয়ার অবকাশ তার হয়নি। যে বাড়িতে মা ষষ্ঠী বিরূপ বলে দোজভরে ছেলের আবার বিয়ে দিয়েছিলেন, সেই বাড়ির উঠোন জোড়া বাচ্চা কাচ্চাদের কলকাকলি তার শুনে যাওয়ার সৌভাগ্য হয়নি। কিন্তু মনে মনে এক পরম শান্তির গীত দিয়েছিলেন তিনি। এক গোষ্ঠী ঘটির মাঝে এক বাঙাল মেয়েকে নিয়ে আসার দূরদর্শিতার বাহবা দিতে দিতে বুড়ি চোখ বুজেছিলেন। মাস্টার রতনলাল মল্লিক পরলোকে গিয়েছিলেন তারও কিছুদিন পরে। ইন্দুবালা নিজে হাতে মুখাগ্নি থেকে শুরু করে শ্রাদ্ধ শান্তি তো করেই ছিলেন, এমনকি এখনো পর্যন্ত প্রত্যেক মহালয়ায় বাড়িতে পুরোহিত ডেকে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির লোকেদের জলের ব্যবস্থা করেন। নিজে দিতে পারেন না বলে পুরোহিতকে দিয়ে দেওয়ান। ছেলে মেয়েদের সেই দিকে ঘেঁষতে দেন না একটুও, বড় হলেও না। এই নিয়ে তাদের অনেক প্রশ্ন ছিল। সব জবাব থেমে যেত ইন্দুবালা যখন বলতেন, আগে মরি, তারপর নিজেরাই সব সামলিও। বড় হয়ে মল্লিক বাড়ির শেকড়ের উৎস সন্ধানে তারা যখন আগ বাড়িয়ে গেছে, তখন হোঁচট খেয়েছে বারে বারে। তখন বুঝতে পেরেছে তারা
কেন তাদের মা বাড়ির চারপাশের জমাট অন্ধকার থেকে এইভাবে দূরে সরিয়ে রেখেছে, কেন তাদের কাছে স্বপ্নের মতো হয়ে উঠেছে খুলনার কোনো এক অখ্যাত অজগাঁ কোলাপোতা। বাবার থেকে তারা না দেখা মামার বাড়ির গ্রামটাকে যেন বেশি করে চেনে। মাস্টার রতনলাল মল্লিক তাদের কাছে বাবা হিসেবে কাগজে কলমে পরিচয় ছাড়া আর কিছুই না। মাঝে মাঝে ঝোড়ো হাওয়ার মতো কোনো কোনো বদ দূর সম্পর্কের শ্বশুরবাড়ির আত্মীয় এসে সম্পত্তি বাগাতে চেষ্টা করেছে, ছেলে মেয়েদের উস্কিয়ে দিয়েছে। ইন্দুবালা নিজে সেই সব ফাটল মেরামতি করেছেন। এখানে এইগুলো হয়তো বিস্তারে বলা যেতে পারত, তাহলে আর 5টা ঘরের কুট কাচালির মতো হতো ব্যাপারটা। লাউয়ের খোসায় পোস্ত দিয়ে ভাজার স্বাদটা আর থাকতো না, গরম ভাতও হয়ে যেত জিরুনো। ছোট থেকে বাচ্চারা এই ছেনুমিত্তির লেন ছেড়ে বেরোয়নি খুব একটা। বাবা বাছা করে আদর করেনি তাদের কেউ। মামার বাড়ি থেকে আসেনি তাদের জন্য কোনো দিন পুজোর জামা, কিংবা বাবার দিকের কোনো কুটুম পয়লা বৈশাখে পাঠায়নি মিষ্টির হাড়ি। অথচ তারা জানত খুলনা বলে একটা জায়গা আছে, কোলাপোতা বলে একটা গ্রাম। সেই গ্রামে একটা বড় উঠোনওয়ালা বাড়ি আছে, সেই বাড়িতে একটা তুলসী মঞ্চ আছে। কপোতাক্ষ নদীর পাড়ে আছে মায়ের স্কুল। একটা নতুন রাষ্ট্রের স্বপ্ন বুকে নিয়ে বাংলা ভাষার জন্য তাদের মামা দিদা সবাই শহীদ হয়েছে। তাদের মা শহীদ পরিবারের মেয়ে। আদর আহ্লাদে ইন্দুবালা বড় করেননি ছেলে মেয়েদের ঠিকই, তাই বলে ভালোবাসা ছিল না বললে কথকের পাপ বাড়বে। ইন্দুবালার ভালোবাসা সেই ছোট্ট থেকে ছেলেমেয়েরা বুঝে গিয়েছিল অন্যরকম ভাবে। তাদের জন্য বড় বড় বয়ামে, কাচের শিশিতে, অ্যালুমিনিয়ামের কৌটোয় ইন্দুবালা যত্ন করে কত কিছু যে খাবার করে রাখতেন। কোনোটাতে নাড়ু, কোনোটাতে মুড়ির মোয়া, চিড়ে ভাজা, কুচো নিমকি, গজা, আরও কত কি যে। আজ তা নিজেও মনে করতে পারেন না। বড় ছেলে যেবার কলেজের পরীক্ষা দিল, সেবার নিজে গিয়ে কালীঘাটের মায়ের কাছে পুজো দিয়ে এসেছিলেন। বলে এসেছিলেন কোনোদিন নিজের জন্য তিনি কিচ্ছু চাননি, কিন্তু ওকে দাঁড়াবার সুযোগটুকু করে দিও মা। ছেলে ভালোভাবে পাশ করেছিল, শুধু তাই নয়, ভালো একটা কলেজে পড়তেও গিয়েছিল সে। ইন্দুবালা জানতেন একটাকে দাঁড় করাতে পারলে বাকিগুলোও ছপছপ করে দাঁড়িয়ে পড়বে। তাই হয়েও ছিল। বড় ছেলে প্রথম চাকরির মাইনেটা মাকে দিতে এলে ইন্দুবালা খুশি হয়েছিলেন মনে মনে, কিন্তু মুখে কিচ্ছু প্রকাশ করেননি। টাকা তো তিনি নেননি, বরং ছেলের বিয়ে দিয়ে আলাদা করে দিয়েছিলেন। বাকি দুটো কথা শোনাতে এলে ইন্দুবালা তাদের মুখের উপর সোজা সাপটা বলে দিয়েছিলেন নিজের পায়ে দাঁড়িয়ে এবার নিজেদের পথ দেখতে হবে। তার চারপাশ থেকে ভিড় বাড়ানো বরদাস্ত করবেন না তিনি। বড় রুক্ষ মনে হয়েছিল কি সেদিন ইন্দুবালাকে? তা তো হয়েই ছিল, কিন্তু তিনি জানতেন প্রথম থেকে দূরে না সরালে আর কোনো দিনই যে ওরা নিজেদের গুছিয়ে উঠতে পারবে না, নিজের সংসার হবে না, মাথা গোজার জায়গাও। আস্তে আস্তে বাড়ি ফাঁকা হয়ে গেল ইন্দুবালার। জীবনটা তো তারও অনেকদিন আগেই ফাঁকা হয়ে গিয়েছিল তার। ধনঞ্জয় সাপ সাপান্ত করল, কেমন মা তুমি, হ্যাঁ? ছেলে মেয়েদের দূর করে দিলে, মরার সময় জল পাবে না, দেখে নিও। ভর সন্ধেবেলায় ধনঞ্জয়ের কথাটা বড় বুকে বেজেছিল, কিন্তু ইন্দুবালা জানতেন তার দুই কুলে কেউই মরার আগে জল পায়নি। তিনিও যে পাবেন সেই আশাও করেন না। ইন্দুবালা তাই কালো তিলের সাথে গঙ্গা জল দেন প্রতি বছর। পিতামহ থেকে শুরু করে মাতামহ, শ্বশুরবাড়ির 3 কুলের কেউই বাদ পড়ে না। এমনকি মনিরুল, সেই কবেকার 71-এর যুদ্ধে হারিয়ে যাওয়া নিজের প্রথম প্রেমকে পর্যন্ত সারা দিন নির্জলা থেকে ইন্দুবালা জল দেন। মনটা চুপ করে খারাপ হয়ে যায়। ধনঞ্জয় সেটা বুঝতে পারে। বিরক্ত করে না সে ইন্দুবালাকে। নিজে নিজে উনুন ধরায়, সবজি কাটে, আটা মাখে। ইন্দুবালা নিচে নামেন অনেক দেরি করে। মহালয়া ইন্দুবালার হোটেলের মেনু সাদা তিলের বড়া, নারকেল ডাল, কুচো মাছের চচ্চড়ি আর চালতার চাটনি।
মেসের ছেলে মেয়েগুলো হাপুস হুপুস করে খেয়ে আঙুল চাটতে চাটতে শুতে যায়। চাঁদপানা মুখগুলো আবার কয়েকদিন দেখতে পাবেন না ইন্দুবালা। কেউ জড়িয়ে ধরে, কেউ চুমু খায়, কেউ সেলফি তোলে। দিদাকে তারা নাকি খুব মিস করবে। ভালো থেকো তুমি, আর শোনো, পুজোয় কিন্তু একদম ভালো ভালো রান্না করো না, তাহলে ওই ধনাদাই সব খাবে। কত কি সব কলবল করতে করতে বেরিয়ে যায়। কিচ্ছুটি মুখে না দিয়ে ইন্দুবালা ওপরের ঘরে গিয়ে চুপটি করে বসেন। কাদের জন্য তার এত ফাঁকা ফাঁকা লাগে? সব পাইকে নিয়ে থাকলে আজ এই নিশুতি রাতে এই বাড়ি গম গম করত। কোনো ঝগড়া নেই, ঝাঁটি নেই, মনের কোনো মালিন্যতা নেই, তবুও ছেলে মেয়েগুলোকে এত দূরে সরিয়ে রেখে কি পেলেন তিনি? একা বাঁচার সুখ। কার জন্যে একা হয়ে গেলেন তিনি? বাবার জন্যে, মনিরুলের জন্যে, মাস্টার রতনলাল মল্লিকের জন্যে, নাকি অলোকের জন্যে? দম বন্ধ হয়ে আসে তার। ঠিক এই রকম সময় ইন্দুবালার যেটা হয়, তিনি আর চুপ করে বসে থাকতে পারেন না, কাজ করতে হয় তাকে। মনে পড়ে যায় 10টা নারকোলের কথা, কিলোটা খোয়া ক্ষীর। ধনঞ্জয় মাঝরাতে শুনতে পায় খড়খড় আওয়াজ। ঘুম থেকে উঠে দেখে নারকেল কুটছেন ইন্দুবালা। খিচিয়ে ওঠে ধনঞ্জয়। নিজে তো শান্তি পাবেই না, আমারেও শান্তি দেবে না তুমি, হ্যাঁ? ইন্দুবালা মুখ না তুলেই বলেন, তুই শুতে যা ধনঞ্জয়, আর যাওয়ার সময় রান্নাঘরের দোরটা দিয়ে যা। ধনঞ্জয় যেতে চায় না। কাল সকালে এইসব নিয়ে বসলে হতো না? হ্যাঁ, এই এতগুলো নারকেল এখন কুটবে বাটবে? তার সে যাও না, ছেলে মেয়েরা পুজোয় কত কি পাঠিয়েছে, সেগুলো দেখো না। ঘুম না এলে সেলাই পড়াই করো। ইন্দুবালা খুব শান্তভাবে তাকান ধনঞ্জয়ের দিকে। এই সময় তার একটুও ঝগড়া করতে ইচ্ছে করে না। আমি কি করব না করব সব তুই বলে দিবি নাকি ধনা? ইন্দুবালার এই চাহনি ধনঞ্জয় চেনে। মনে যা ভেবেছে তাই করবে। সে দাঁড়ায় না, দৌড় এঁটে চলে যায়। চণ্ডীমণ্ডপে অধিবাসের ঘট বসে গেছে। মহালয়াতে পূজাও হয়েছে কাঁসর ঘণ্টা পিটিয়ে, কিন্তু কুমুদ পালের তখনও চোখ আঁকা হয়নি মা দুর্গার, তার ছানাপোনাদের। অনেকের সাথে ঠায় দাঁড়িয়ে আছে ইন্দুবালাও চণ্ডীমণ্ডপে থামের সামনে। টিম টিম করে জ্বলছে হ্যারিকেন। কুমুদ পাল তোড়জোড় করছে কাজ শুরু করার। ঠিক সেই সময়ে কেউ একজন খোঁচা মারে ইন্দুবালাকে। সে বিরক্ত হয়, পিছন ফিরে দেখে অতসী। স্কুলে একই ক্লাসে পড়ে। তারই দিকে তাকিয়ে, মুখে বল না অতসী, অত খোঁচাচ্ছিস কেন? অতসী ফিসফিস করে বলে, ভারী চল, মেয়েদের ন্যাংটা ঠাকুর দেখতে নেই, মা বলেছে। ইন্দুবালা বলে, তোর মা বলেছে যখন তুই যা না, আমি এখন চোখ আঁকা দেখব, তারপর দুক্কার শাড়ি পরাও। অতসী মুখ বাঁকায়। এই জন্যেই লোকে তোকে ঢলানি বলে, বেটা ছেলেদের গায়ে পড়া। ওই দেখ কে এসেছে, ডাকছে তোকে। দূরে অন্ধকারে বড় জাম গাছটার নিচে সাইকেল নিয়ে দাঁড়িয়ে মনিরুল। যদিও মনিরুল তাকে ডাকছে না একটুও। অনেক দূরে দাঁড়িয়ে সে দেখছে ঠাকুরের রং করা। ওই টানা টানা চোখ দুটোতে লাল কালির কাজল পরানো। কিন্তু ইন্দুবালার রাগটা যেন চড়াং করে মাথায় ওঠে। চণ্ডীমণ্ডপ থেকে সোজা নেমে এসে দাঁড়ায় মনিরুলের সামনে। এখানে কি করছিস তুই? মনিরুল আমতা আমতা করে বলে, ঠাকুরের রং করা দেখছিলাম। ইন্দুবালা আরো রেগে যায়। তোর আবার ঠাকুরের রং করা দেখার কি আছে? হ্যাঁ, আমি যা করব তোকেও তাই করতে হবে মনিরুল। রাগলে তার নাকটা ফুলে ফুলে ওঠে। মনিরুলের সেটা দেখতে ভালো লাগে, কিন্তু এখন একটুও তাকাতে পারছে না সে ইন্দুবালার দিকে। সবে গো ফোটা ছেলেটা মাথা নিচু করে বলছে, তোর খারাপ লাগবে জানলে আসতাম না। ইন্দুবালা আরো ঝাঁঝিয়ে বলে, হ্যাঁ আসবি না। চলে যাচ্ছে মনিরুল।
আস্তে আস্তে সাইকেল নিয়ে হেঁটে হেঁটে। ইন্দুবালাও ফিরে যাচ্ছে চণ্ডী মণ্ডপে। দুগ্গার চোখ আঁকা হচ্ছে। কুমুদ পাল তার শিল্পীর হাতের ছোঁয়ায় দেবীর প্রাণ প্রতিষ্ঠা করছেন। কপোতাক্ষের মাটির ঠাকুরও যেন জ্যান্ত হয়ে উঠছে। কিন্তু এইসব আর ভালো লাগছে না ইন্দুবালার দেখতে। বাড়ি চলে যাচ্ছে ইন্দুবালা। কেন অমন করে বলতে গেল মনিরুলকে সে? কি ক্ষতি হতো দুগ্গার চোখ আঁকা দেখলে? সবাই তো দেখছিল। ওই অতসীটাই হচ্ছে যত নষ্টের গোড়া। ইন্দুবালাকে বলে কিনা ছেলে ঢলানি। যত রাগটা সে অতসীর দিকে নিয়ে যেতে চায় তত রাগ গড়িয়ে আসে নিজের দিকে। ঠিক করলো কি ইন্দুবালা? মনিরুলকে কেন অমন করে বলল সে? আর কেনই বা মনিরুলের কথাই বারবার মনে পড়ছে? ভালোবেসে ফেললো নাকি ছেলেটাকে? অন্ধকারে পুকুরের পাড় দিয়ে যাওয়ার সময় নিজেই যেন নিজের মুখ চাপা দেয় ইন্দুবালা। কি বলছে সে? এক মুসলমান ছেলের সাথে এক হিন্দু মেয়ের বিয়ে হতে পারে না, কোনো দিন না। ঝোপ থেকে কোনো একটা তক্ষক যেন ঠিক ঠিক বলে উঠল। ভয় পেয়ে গেল ইন্দুবালা আরও। ছুটে বাড়ি এসে তার মনটা অবশ্য ভালো হয়ে গেল। ঠাম্মা উঠোন জুড়ে বসে নারকেল কুড়ছে, আর একদিকে দুধ জাল দিচ্ছে কাঠের উনুনে। কি করবে ঠাম্মা? ঠাম্মা হাসে। দেখিস না কি করব। ইন্দুবালা নাছোড়। না, আমাকে বলতেই হবে কি করছো তুমি। ঠাম্মা বলে, ওই বারকোষটা তোলতো ইন্দু। এগিয়ে যায় ইন্দুবালা। বারকোষ তোলে। তার নিচে সাজানো ছোট ছোট ছাঁচ, কোনোটা ময়ূর, কোনোটা পান পাতা, কোনোটা আলপনার নকশা। ইন্দুবালার মুখটা যেন এই অন্ধকারে আরো আলো হয়ে যায়। তুমি চন্দ্রপুলি গড়বে ঠাম্মা? সরাসরি কোনো উত্তর দেয় না ইন্দুবালার ঠাম্মা। মা দুগ্গাকে দেখেছিস তো দিদি ভাই? কেমন এক চালার নিচে স্বামী সন্তানদের নিয়ে শান্তিতে আছে। ওই শান্তিটাই বড় জিনিস। ওটা না থাকলে জীবনে কিছুই থাকবে না। ইন্দুবালা নড়ে চড়ে বসে। অশান্তির কি হলো ঠাম্মা? আমি কি কিছু করেছি? ঠাম্মা নারকেল বাটতে বাটতে বলে, না, তুই কেন করবি দিদি ভাই? মানুষ করে। মানুষ মানুষের নামে বদনাম রটায়। এই এত রাতে সমস্ত মেয়ে বাইরে থাকলে বাড়ির অমঙ্গল হয়। ইন্দুবালার চোখ ফেটে জল আসে। আমি কিছু করিনি ঠাম্মা, মনিরুলকে চলে যেতে বলেছিলাম। মেয়ের সরলতা দেখে ঠাম্মা কি করবে বুঝতে পারে না। বাড়ির ভেতরে যাতে আওয়াজ না যায় তাই তক্ষুনি ইন্দুবালার হাতে ধরিয়ে দেন হাতাখানা। দুধটা আস্তে আস্তে ঘন হয়ে উঠছে দিদি ভাই। যতক্ষণ না ক্ষীর হচ্ছে নাড়তে হবে, তলায় লেগে গেলেই মুশকিল। ধরা দুধের গন্ধ হলে চন্দ্রপুলি কেউ খাবে না যে। নারকেল কোড়া হয়ে গেছে ইন্দুবালার। এই বয়সে 10টা নারকেল কোড়া চারটিখানি কথা নয়। ঘামছেন তিনি। এবার বাটতে হবে শিলে ফেলে পুরোটা, মিহি করে, যাতে এতটুকু এবড়ো খেবড়ো কুচি না পড়ে মুখে। জিভে দেওয়ার সাথে সাথে গলে যায় চন্দ্রপুলি। দিনের বেলা হলে ধনঞ্জয় জোর করে মিক্সিতে বাটতে বলতো, কিন্তু ইন্দুবালা জানেন প্রাচীন এক শিলায় নারকেল বাটা আর যন্ত্রে বাটার মধ্যে অনেক তফাৎ থাকে। পাথরের ওই স্বাদটা কি 3টে স্টেইনলেস স্টিলের ব্লেড দিতে পারে? কখনোই না। ইন্দুবালা তার শ্বশুর বাড়ির সেই কবেকার ভারী শিলখানা পাতেন, বাটতে বসেন। আর ওইদিকে তখন কবে কার যুগ এফাল ওফাল করে সিঁড়ি দিয়ে নেমে আসছে বড় ছেলে, মেজো ছেলে, তার কোলে আবার ছোট্ট মেয়েটা। আমরাও খাবো মা। ইন্দুবালা বলেন, আগে হোক তারপর খেও, এখন ঘুমিয়ে পড়ো যাও। কিন্তু কেউ যেতে চায় না। 3 জনেই ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে ইন্দুবালার দিকে। ইন্দুবালা বুঝতে পারে এরা এখান থেকে কেউ নড়বে না। মায়ের জেদ আর ধৈর্য দুটোই তারা পেয়েছে। বড় ছেলেকে উনুনে দুধটা নাড়তে দিয়ে ছোট ছেলেকে এলাচ ছাড়তে বলেন।
মেয়েটা কোলে ঢুললেও বারবার জেগে উঠছে। মেজর দিকে তাকিয়ে দাদা বলছে। ও বাবা বলতে শেখেনি, কারণ বাবাকে ওর মনেই নেই। এই বাড়িতে বাবা বলে কেউ কাউকে ডাকে না, তাই ওই শব্দটা আপাতত ওর জীবন থেকে উধাও। দুধ উথলে ওঠার হলে বড় ছেলে ফুঁ দেয়। ইন্দুবালা বকেন, ওইভাবে মুখের হাওয়া দিতে আছে, ঠাকুর খাবে না। মেজো এলাচ ছাড়তে ছাড়তে বলে, তাহলে আমরা কখন খাবো মা? মেয়েটা কোল থেকে মা মা বলে ওঠে। ইন্দুবালা নারকেল বাটতে থাকেন। রাত বাড়তে থাকে। ঘন দুধ ক্ষীর হয়ে এলে তার মধ্যে নারকেল বাটা চিনি দিয়ে ভালো করে নাড়তে থাকেন, যতক্ষণ না মণ্ডটা শক্ত হয়। ছেলে দুটো ততক্ষণ বসে থাকে। রান্নাঘরের দেওয়ালে ঠেস দিয়ে ঢোলে। মেয়েটা ঘুমের মধ্যে কাদা। ছোট ছোট ছাঁচে পুরগুলো পড়েন ইন্দুবালা। বড় কাঁসার থালায় ভর্তি হতে থাকে ময়ূর, নকশা কাটা নৌকো, পাপড়ি মেলা ফুল, জলের মধ্যে হাঁস, পদ্ম পাতায় আলপনা, আরো কত কি। ঘুম থেকে তুলে দেখান দুই ছেলেকে। মেয়েটার তো তখন অত বোঝার বয়স হয়নি। হাঁ করে তাকিয়ে থাকে ছেলে দুটো, অবাক হয়। আর ইন্দুবালার ঠিক সেই মুহূর্তে কান্না পায়, ভীষণ কান্না পায়। ফাঁকা রান্নাঘরে থালা ভরা চন্দ্রপুলি নিয়ে 70 পেরোনো ইন্দুবালা মুখে কাপড় গুঁজে হাহাকার করে ওঠেন। পাছে ধনঞ্জয় শুনতে পায়, ছেলেদের ফোন করে ডাকে। ওরা জেনে যায় ওদের মা ওদের সত্যি কত ভালোবাসে। ইন্দুবালা জানতে দিতে চান না তার এই ভালোবাসা কাউকে। যাদেরই ভালোবাসতে গেছেন তারাই চলে গেছে পৃথিবী ছেড়ে। এটা যে অভিশাপ তার জীবনে। উনি এই বয়সে সন্তান শোক পেতে চান না। ঠাম্মা তাকিয়ে থাকে ফর্সা হয়ে আসা আকাশের দিকে। কাঠের উনুন প্রায় নিভে গেছে। উঠোন ভর্তি হয়ে গেছে হাতে গড়া ঠাম্মার চন্দ্রপুলিতে। মেয়ে মানুষের এত কান্না কিসের? হ্যাঁ, বুকে পাথর না বসাতে পারলে মেয়ে মানুষ হয়েছিস কি জন্য তুই? যা, সাজি ভরে শিউলি ফুল তুলে নিয়ে আয় তো দিদি ভাই, আর হাতে কটা চন্দ্রপুলি নিয়ে যা। যাকে ভালো লাগবে তাকে দিস। জীবনে বিলিয়ে দেওয়ার চেয়ে আনন্দ আর কিছুতে নেই রে। ইন্দুবালা শাড়ির আঁচলে বাঁধে চন্দ্রপুলি। সাজে নিয়ে সারা রাত না ঘুমোনো চোখে কন্যে চলে ফুল তুলতে। কিন্তু কোন দিকে যাচ্ছে সে? এটা তো ভরছাছ পাড়া নয়। বিশালাক্ষী তলা পেরিয়ে সে যাচ্ছে মুক্তার পাড়ায়। কেন যাচ্ছে সে? অনেক ভোরে মুক্তার পাড়ার মাঠে শিউলি গাছটার নিচে কে যেন সাদা চাদর মেলে বসে থাকে। সেই চাদরের টুকরোগুলো কুড়িয়ে সাজিতে ভরতে ভালো লাগে ইন্দুবালার। শরতের এই ভোরেও কেমন যেন হেমন্তের হাওয়া দিচ্ছে, শিরশির করছে গা। চারিদিকে ছেঁড়া ছেঁড়া মেঘের মতো কুয়াশা জমাট বেঁধে আছে। থমকে দাঁড়ায় ইন্দুবালা গাছটার সামনে এসে। কে ওখানে দাঁড়িয়ে? কে? এগিয়ে আসে মনিরুল। এত ভোরে এখানে কি করছিস? কোনো কথা না বলে চলে যাচ্ছিল মনিরুল, যদিও সে জানত এই গাছের ফুল কুড়োতে আসবেই ইন্দুবালা, তাকে আসতেই হবে। সারা রাত সে তো ঘোরের মধ্যে এঁকেছে ইন্দুবালার চোখ, কাজল দিয়ে টানা টানা। ইন্দুবালা ডাকে, মনিরুল। দাঁড়িয়ে পড়েছে ছেলেটা। এগিয়ে আসে ইন্দুবালা। মনিরুল বিড়বিড় করে বলে, আমি কিন্তু জানতাম না তুমি এখানে আসবে। আমি তো। ইন্দুবালা হাত চাপা দেয় মনিরুলের ঠোঁটের উপর। আমাদের ঠাকুর ঘরে নবদ্বীপ থেকে আনা অনেক পুরনো একটা কেষ্ট ঠাকুর আছে। ঠাম্মার শাশুড়ি, তার শাশুড়ির ঠাকুর সেটা। তুই তার মতো চোখ কেন পেলি রে মনিরুল? সারাক্ষণ আমার চোখে ভাসে। শাড়ির খুঁট খুলে মনিরুলের হাতে ইন্দুবালা ধরিয়ে দেয় সারা রাত তার আর ঠাম্মার মিলে করা চন্দ্রপুলি। ঠাম্মা বলেছিল যাকে ভালো লাগবে তাকে দিস। আর একটা কথাও না বলে
একটাও ফুল না কুড়িয়েই খালি সাজি নিয়ে ফিরে এসেছিল মেয়ে। গায়ে তখন তার ধুম জ্বর। সকালে উঠে ধনঞ্জয় দেখে কাচের বয়ামে ভর্তি করে রাখা আছে চন্দ্রপুলি। ইন্দুবালা তখন কুচো গজা ভাজছেন। ঠিক করে রেখেছেন ওবেলায় লবঙ্গ লতিকা করবেন। ধনঞ্জয় বুঝতে পারে না এটা কি ইন্দুবালার পাগলামো না জেদ। সারা রাত রান্না করে তুমি তো মরবেই, তোমার ছেলেরা আমাকে জেলে দেবে। ইন্দুবালা এগিয়ে আসেন। আহা ধনা, তুই ওইভাবে বলিস না। ছেলে মেয়েগুলো বিজয়ার পরে এসে একটু মিষ্টি মুখ করবে না? ওই যে চাঁদা তুলতে এসেছিল নন্টু পিন্টু, বাজারের লোকগুলো, কালেক্টর অফিসের বাবুরা, তাদের একটু দেব না হাতে তুলে? হোটেল যবে থেকে শুরু হয়েছিল সেই বছর পুজো থেকেই বিজয়ের মিষ্টি শুরু করেছিলেন ইন্দুবালা। সেই সময় লক্ষ্মী থাকতো, হাতে হাতে করে দিত মাঝে মাঝে। তারপর ছেলে মেয়েরাও একটু বড় হলে তারা ঠাকুর দেখার নাম করে কেটে পড়ত যে যার মতো। শুধু থেকে যেতেন ইন্দুবালা। তার সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী কেটে যেত রান্নাঘরে বিজয়ার মিষ্টি তৈরিতে। তার না ছিল নতুন কাপড় পরা, না ছিল প্যান্ডেলে গিয়ে অঞ্জলি দেওয়া। সেসব তিনি বিয়ের আগে কোলাপোতায় কপোতাক্ষ নদীতে বিসর্জন দিয়ে এসেছিলেন। বৃষ্টি নামে ঝমঝম করে। সেই বৃষ্টির মধ্যেই ইন্দুবালা ভাতের হোটেলের সামনে এক এক করে গাড়ি এসে দাঁড়ায়। বড় ছেলে আসে, মেজো আসে, তাদের বউরা, নাতি নাতনি সবাই প্রণাম করে। মায়ের হাতে তৈরি চন্দ্রপুলি, কুচো গজা, লবঙ্গ লতিকা, নিমকি সবাই পেট পুরে খায়, ব্যাগ ভর্তি করে নিয়ে যায়। ওরা সবাই গল্প করে, ইন্দুবালা চুপ করে বসে শোনেন। কোথায় কোন ঠাকুর কত বড় হলো, কে প্রাইজ পেল, তাঁতের সবচেয়ে দামি শাড়িটা পরতে গিয়ে বড় বউয়ের কি হলো, নাতি নাতনিরা কিভাবে পুজো কাটালো, কোথায় কত লোক হলো, অঞ্জলি দিতে গিয়ে পুরোহিত কেমন বাজিয়ে করে মন্ত্র পড়ছিল, কোন রেস্টুরেন্টের পুজোর খাবার জঘন্য ছিল। ওরা নিজেদের মধ্যে গল্প করে। ওদের সবার মধ্যে বসে থেকেও ইন্দুবালার কিছু বলার থাকে না। এই এত সবার মধ্যেও তিনি যেন নিজে একটা দ্বীপ। সেই দ্বীপে তিনি ছাড়া আর কারো প্রবেশ করা নিষেধ। ছেলেরাও একবারের জন্য জানতে চায় না তাদের মা কোথাও গিয়েছিল কিনা, অঞ্জলি দিয়েছে কিনা। তারা জানে মায়ের ধর্ম কর্ম সব ওই একটি, ইন্দুবালা ভাতের হোটেল। ঠাকুরের আপ্তবাক্য, জীবে প্রেম। আর খাওয়া ছাড়া প্রেম আসবে কি করে? অনেক রাতে শুতে এসে প্রতি বছরের মতো এবছরেও ইন্দুবালা তার হিসেবের খাতা টেনে নেন। একটা সাদা পাতায় লাল কালিতে লেখেন শুভ বিজয়া। সেটা যে কাকে লেখেন, কেন লেখেন, আজ পর্যন্ত কেউ জানে না। কচু বাটা। বেলার দিকে একটু ঝিমুনি ধরে ইন্দুবালার। ইদানিং ভাত খেয়ে উঠলে এমনটা হয়। কলকাতার বাতাসে শিরশিরানি খেললে শরীরটা একটু রোদ যায়। কিন্তু সেই ফুরসত কি ইন্দুবালার আছে? তার হোটেলে আসা মানুষগুলো তো সবে ভাত খেয়ে যে যার কাজে গেছে। দুপুরের পড়ন্ত রোদে তার একটা হিসেব রাখার আছে। কজন খেলো, কজন এলো না, কারা আবার ওবেলা আসবে, কাদের বাড়িতে পাঠাতে হবে, কাদের শুধু ঘন্ট আর পোস্তর বড়া অর্ডার হলো, কতটা বাঁচলো কতটা না, এই সব বিস্তারিত লেখালেখির একটা খাতা ইন্দুবালার আছে সেই ৭১ সন থেকে। এটা যদি হিসাবের খাতা হতো তাহলে কিছু বলার ছিল না। কিন্তু এখানে টাকার অঙ্কে কিছু মেলানো থাকে না। যা থাকে তাতে আরো নানান কিছু যোগ হয়। এত পুরনো এক জাবতা খাতা এতদিনে শেষ হয়ে যাবারই কথা ছিল, কিন্তু হয়নি। তার কারণ বছর বছর ইন্দুবালা সেই খাতার সঙ্গে আবার পাতা জোড়েন। মোড়ের মাথার গণেশ বাইন্ডিং থেকে হারান আসত। পয়লা বৈশাখের আগের দিন সেই খাতায় বড় সূচ ঢুকিয়ে
ফুটো করে জোড়া হতো পাতা, সেলাই করে আবার খাতার গায়ে জামা করে দিতেন ইন্দুবালা। সেই নতুন জামা আবার পরের বছর পাল্টে যেত। গেলবার হারান চোখ বোঝার পর তার ছেলে শিব আসে। ইন্দুবালা নিজে সেই খাতা নাড়াচাড়া করতে পারেন না এখন আর। ওপরের ঘরে টেবিলের উপর রাখা থাকে। প্রতিদিন সেই খাতায় ইন্দুবালা নানা কিছু লিখে রাখেন, ফুল তোলা নকশা, আরো কত হিজিবিজি। ধনঞ্জয় বলে ওটা নাকি চিত্রগুপ্তের খাতা, বুড়ি পরপারে গিয়েও হিসাব মেলাবে। কিন্তু কি হিসেব সেটা ধনঞ্জয় জানে না। বড় নাতনি সুনয়নী একবার দেখেছে সেই খাতায় আছে নানা রান্নার কথা, কিছু কিছু ইন্দুবালার কথাও। সেই যে গেলবার সে বিদেশ থেকে এসে তার ঠাম্মার কাছে থাকলো বেশ কয়েক মাস, তখন এটা সেটা নেড়ে চেড়ে দেখেছে মেয়ে। ইন্দুবালার একটুও পছন্দ হয়নি ব্যাপারটা। যা ভয় করেছিলেন সেটাই হয়েছে। বারবার নাতনি তাগেদা দিচ্ছে তাকে ওই খাতাখানা নাকি দিতে হবে, সে নাকি কিসব রান্নার কথা লিখবে। ইন্দুবালা সে কথা কানে তোলেননি। তার হোটেলে যে কটা জিনিস সেই পুরনো আমল থেকে রয়ে গেছে, এই খাতাখানাও তার মধ্যে পড়ে। ওর পাতায় তো জিরান দেওয়া আছে মনিরুলের বকুল ফুল, লক্ষ্মীর বাড়ির তেজপাতা, 3 ছেলে মেয়ের হাতের ছাপ, অলোকের ফেলে যাওয়া নিষিদ্ধ ইস্তাহারের একটা পাতা, চেয়ারম্যানের চিঠি, আরো কত কি তা না দেখলে কল্পনাও করা যাবে না। অলোক খুব সুন্দর করে শীষ দিয়ে একটা গান করত, কিসের ভয় সাহসী মন লাল ফৌজে লাফিয়ে হলো পার। গানটাও লেখা আছে সেখানে। চোখ বন্ধ করেন ইন্দুবালা, সুরটা খোঁজার চেষ্টা করেন, পারেন না। কারেন্ট অফের সেই রাতগুলোকে হাতড়ান, কোথায় তারা? ধনঞ্জয় ছাদ থেকে কাপড় তুলতে এলে বুড়িকে দেখে মায়া হয় তার। বারান্দায় মাদুর পেতে বসে বুড়ি ঝিমোচ্ছে, মাথা নেমে এসেছে পায়ের কাছে। একটা বালিশ নিয়ে রোদটায় শুলে কি হয়? সারা জীবন কারো কথা কোনো দিন শুনল না। দুপুরের পর কতবার সে বলেছে, ও গো মা, একটু এলিয়ে এসো দেখিনি গাখানা বিছানায়। বুড়ি কথা শোনেনি। এত কাজ কাজ করে মাথা খায় বুড়ি যে কারো দম ফেলার সময় থাকে না। ঘর থেকে বালাপোষটা এনে বুড়ির গায়ে চাপা দেয় ধনঞ্জয়। মুখের দিকে হাঁ করে চেয়ে বসে থাকে, যার সব থাকতেও কেউ নেই। এইভাবে কেন এত কষ্ট করে আসো মা? একবার মুখ ফুটে বললেই তো তোমার ছেলে মেয়েরা তোমায় মাথায় করে রাখবে। চাল ধুতে ধুতে ইন্দুবালা ধনঞ্জয়কে বলেছিলেন, ওরকমটা সবার মনে হয় রে ধনা, বোঝাকে বেশিক্ষণ মানুষ ঘাড়ের উপর চাপিয়ে রাখতে পারে না, মনে হয় কতক্ষণে নামাবে মাটিতে। আমি কারো বোঝা হতে চাই না রে। ধনঞ্জয় কি বুঝেছিল কে জানে, শুধু সেদিন আর আগ বাড়িয়ে ঝগড়া করতে যায়নি। বুড়ি নিজেই তার কাজ খুঁজে নিয়েছিল বিস্তর। যত খাটছিলেন ইন্দুবালা, হোটেলকে নিয়ে তত তার সুনাম ছড়িয়ে পড়ছিল দিকে দিকে। এবেলার রান্না কোনো দিন ওবেলা কাউকে খাওয়াননি তিনি। কোনো খাবার নষ্ট হতে দেননি কোনো দিন। বেঁচে যাওয়া খাবার কোথায় কোথায় যাবে তারও একটা নির্দিষ্ট ঠিকানাও তৈরি করে ফেলেছিলেন। সেই সব মানুষগুলো আজও অনেক আশা নিয়ে বসে থাকে। রান্নাঘরে উনুনটা এখনো আগের মতোই নিজে হাতেই পরিষ্কার করেন। মাঝে মাঝে ধনঞ্জয় করে না এমনটা নয়, কিন্তু নিজে করলে সুখ পান ইন্দুবালা। যত্ন করে মাটির প্রলেপ কোলান উনুনের গায়ে। আজকের উনুন, কত জন্ম জন্মান্তর ধরে মল্লিক বাড়ির লোকজন এই উনুনে চাল ফুটিয়ে দুবেলা ভরপেট খেয়েছে। রান্না তো আর শুধু রান্না নয়, যেন অগ্নিকে উপাস্য। আঁচের একটু এদিক ওদিক হলে সব ভণ্ডুল হবে। নড়ে চড়ে বসে বুড়ি। বালাপোষের গরমে আরাম পেয়েই হোক কিংবা ঝিমিয়ে পড়া দুপুরে ঘুমন্ত আঁচের কথা ভাবতে ভাবতেই হোক, ইন্দুবালার ঘুম কাটে। সামনে দেখেন হাঁ করে চুপটি করে বসে আছে ধনঞ্জয়, মুখের দিকে তাকিয়ে। ইন্দুবালা হাসেন।
এখনো বেঁচে আছি রে ধনা, মরিনি। এই দেখ, শ্বাস প্রশ্বাস চলছে এখনো। বিকেলের শেষ আলো তখন জানলার উপর ঘেঁষে চলে যাচ্ছে। ইন্দুবালা হুড়মুড় করে উঠতে যান। আমার না হয় ভীমরতি ধরেছে, তাই বলে তোর কোনো আক্কেল জ্ঞান থাকবে না ধনঞ্জয়? বেলা যে পড়ে এলো, কত কাজ বাকি, তার কি খেয়াল আছে? ইন্দুবালা চাটাই গোটান, বালাপোষ ভাঁজ করেন। ধনঞ্জয় সুরসুর করে সরে পড়ে সেখান থেকে। সত্যি কাজের আর শেষ নেই। দুপুরে সব খদ্দের খেয়ে চলে গেলে আনাজ দেখে মিলিয়ে কি কি আনতে হবে আর না হবে তার একটা ফর্দ করার থাকে। রাতের রান্না কি হবে তাও ভাবতে হয়। সেই মতো ধনঞ্জয়কে নানা কিছু বলার থাকে। কি কি ভেজাতে হবে, ছোলা, মটর, বাদাম, হিং, কিশমিশ, কাজু। কি কুটনো কুটতে হবে, কোন রান্নাটা গ্যাসে হবে আর কোনটা উনুনে, কয়লা আর গ্যাস ঠিক আছে কিনা, মানে যার যেমন দিনের হিসাব সেটাই বরাদ্দ আছে কিনা, মাঝপথে ফুরিয়ে যাওয়াটা অলক্ষণে। কাজেই আগে ভাগে সব দেখে রাখা চাই। ইন্দুবালা সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন, এতটুকু এদিক ওদিক হবার জো নেই। যদি কোনোদিন ইন্দুবালার সাথে সারা দিন ঘুরঘুর করা যায়, তার হেসেলে উকি দিয়ে দেখা যায়, তাহলে একটা দিনলিপি লেখার ইচ্ছা করবে। এমন যে কেউ করেনি সেটাও বলা যায় না। অনেক কাগজেই ইন্দুবালার ভাতের হোটেলের কথা ছাপা হয়েছে। তার সাথে তার বড় বড় উনুন, গ্যাস, সেই প্রাচীন শিলনোড়া, মশলা রাখার বাক্স, পেল্লাই সাইজের ভাতের ডেকচি, হাঁড়ি, কড়াই, রান্নার ছবি, খাবারের ছবিও ছাপা হয়েছে। শুধু যদি এটা হতো তাহলে তো কথাই ছিল না। এমনটা তো অনেকের ক্ষেত্রেই হয়েছে। এই শহরে তার উদাহরণ আছে ঝুড়ি ঝুড়ি। কিন্তু যেটা হয়নি সেটা হলো, একদল মানুষ, সে বুড়ো থেকে শুরু করে ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা সমেত এত হুজুগ একটা ভাতের হোটেলকে নিয়ে খুবই কম হয়েছে। যারা অনেক দূরে থাকে বা অনেক কাছে, যারা কলেজে পড়ে, হোস্টেল বা মেসে থাকে, যারা অফিস করে, ব্যবসা করে, মানে যারাই ইন্দুবালার সংস্পর্শে একবার এসেছে, তারা আবার ইন্দুবালাকে যেন দু চোখে হারায়। ফলে এই যুগে চ্যাটাং চ্যাটাং করে কথা বলা ছেলে মেয়েগুলো ফেসবুকে ইন্দুবালা ভাতের হোটেলের একটা কমিউনিটি পর্যন্ত খুলে ফেলেছে। সেখানে যেমন প্রতিদিনের মেনু আপডেট হয়, ঠিক তেমনই রান্নার ছবি থাকে, তার সাথে সেই রান্নার গল্প। এমনকি সেই দিন ইন্দুবালার মেজাজ কতটা উনুনের আঁচের সাথে ওঠানামা করেছে সেটাও। কত কত মানুষ যে সেই পেজ লাইক করেছে তার ইয়ত্তা নেই। ইন্দুবালার কাছে তাদের ভাত খাওয়ার কথা লিখেছে, গল্প লিখেছে। বাড়ি থেকে অনেক দূরে স্বজন পরিবার ছেড়ে চলে আসা এক অচেনা অজানা শহরে শুধুমাত্র একটা ভাতের হোটেল কিভাবে তাদের বাড়ির কথা, মায়ের কথা, ঠাম্মার কথা মনে করিয়ে দিয়েছে, সেই নিয়ে ভুরি ভুরি লেখা আছে, কমেন্ট আছে, জাঁকিয়ে চলছে গ্রুপটা। ইন্দুবালা এত কিছু জানেন না, তার ইচ্ছাও করে না এইসব নিয়ে মাতামাতি করতে। হোটেলে অনেক কাজের মধ্যে তিনি অন্য কিছু যেন ভাবতেও পারেন না। তবুও কি ভাবতে হয় না তাকে? হয়। এই ফেসবুকের পেজ হওয়ার পর থেকে নানা রকমের বিপদ নানা দিক থেকে আসে। এই যেমন সেদিন সবে রোদে পা ছড়িয়ে একটু ঝিমোতে বসেছেন, অমনি সামনের মেসের একটা নতুন মেয়ে এসে ঝাঁপিয়ে পড়ল। চশমার ভেতর থেকে গোল গোল চোখ করে বলল, তুমি কচুবাটা আর করো না কেন ঠাম্মা? ইন্দুবালা ঝিমোচ্ছিলেন। ঘোর লাগা চোখে বোঝার চেষ্টা করেন কি বলছে মেয়েটা। কোথায় থাকো? হ্যাঁ, খাওয়া হয়েছে? খিদের পেটে কচু কেন খাবে? দনাকে বলো ভাত গরম করে দেবে। আর অবেলায় ভাত খেতে ইচ্ছে না করলে রুটি করে দেবে। চাও যদি বেগুন পোড়াও খেতে পারো, অল্প করে কুলের তেল দিয়ে মেখেছি, গন্ধ হয়েছে বেশ। মেয়েটা আরো চোখ গোল গোল করে বলে,
ধুর, তুমি কি সব ভুলে যাও নাকি ঠাম্মা? হ্যাঁ, এই তো খেয়ে গেলাম। রুটি না খেলেও বেগুন পোড়া ছাড়বো তুমি ভাবলে কি করে? খেয়েছি। কি করে যে এসব অদ্ভুত জিনিস মাথা থেকে বের করো! উফ, বেগুন পোড়ায় কুলের তেল, হ্যাঁ, জাস্ট ফাটাফাটি। ইন্দুবালা হাসেন। বড় বড় বয়ামে কুল জিরানো থাকতো তেল দিয়ে। ঠাম্মার যে কত রকমের আচারের আহ্লাদ ছিল। প্রত্যেক ঋতুতে আলাদা আলাদা ফল, তাদের আচার, তার সাথে তেল। সেই তেল আবার রান্নার সাথে মেশানো, সে অনেক ঝক্কি ঝামেলার কাজ। আমি অত পারি না। তা কোথায় থাকো তুমি? হ্যাঁ? মেয়েটা হাত তুলে দেখায়। ওই তো রাস্তার ওই দিকের মেসে থাকি, সঞ্চারী। খাতায় যে নাম লিখলাম। ইন্দুবালা এগোন রান্নাঘরের দিকে। বাহ, সুন্দর নাম তো, সঞ্চারী। হ্যাঁ, কে রেখেছিল? মা? সঞ্চারী বলে, ধুর, মা রাখবে কোথা থেকে? সে তো জন্মের দিনই মারা গেছে। থমকে দাঁড়ান ইন্দুবালা চৌকাঠের কাছে, ঘুরে তাকান মা মরা মেয়েটার দিকে। সঞ্চারী এগিয়ে আসে। বাবা দিয়েছিল নাম। তা বাবাও তো এখন আর নেই। একটা কঠিন অসুখ হয়েছিল, চলে গেছে। মামা মামির কাছে থাকি, মানে ওরা আমায় দেখে, লোকাল গার্জেন। এমনিতে আমার কেউ নেই জানো, কিন্তু অনেক বন্ধু আছে। এখন তো কলেজ, তাই মেসে থাকতে হয়। বকবক করে সরলতায় ভরা চোখ মেয়েটা। ইন্দুবালা কিছু বলেন না, এগিয়ে যান রান্নাঘরের দিকে আস্তে আস্তে। পিছনে থাকে সঞ্চারী। প্রত্যেক দিন এই হোটেলে যারা খায় তাদের একটা মাসিক টাকা দেওয়ার ব্যবস্থা আছে। নিজেরাই খাতায় নাম লেখে, নিজেরাই হিসাব রাখে। ওই দেনা পাওনার হিসেব ইন্দুবালাকে কোনো দিন মেলাতে হয়নি। তার পয়সা মেরে দিয়ে পালানোর লোকের সংখ্যা হাতেও গোনা যাবে না। ইন্দুবালা মনেও রাখেন না। দুমুঠো ভাত খেয়ে যার ইচ্ছে হয় পয়সা দেবে, যার ইচ্ছে না হয় দেবে না। ঠাম্মার কথাগুলো আজও তার কানে বাজে। মহাভারতের সেই কবেকার পুরনো বইখানা খুলে গড়গড় করে পড়ে চলত। বন পর্বে যুধিষ্ঠির কি বলেছে জানিস? শোন ইন্দু, সব তো আমাদের ঘরের কথাই লিখে গেছে। মানুষের ধর্ম কি? হ্যাঁ, মানুষের ধর্ম হলো মোদ্দা কথায় অপর মানুষের সেবা করা। সেই সেবা কেমন? যেমন ধর, যুধিষ্ঠির শুধু বলছেন না, মনে করিয়ে দিচ্ছেন। সাধুগণের গৃহে তৃণ, ভূমি, জল ও সুনীত বাক্য, এই চারই দ্রব্যের কোনো কালেই যেন অপ্রতুল না থাকে। গৃহস্থ ব্যক্তি পীড়িত ব্যক্তিকে শয্যা, শ্রান্ত ব্যক্তিকে আসন, তৃষিত ব্যক্তিকে পানীয়, ক্ষুধিত ব্যক্তিকে ভোজন ও অভ্যাগত ব্যক্তির প্রতি নয়ন, মন ও প্রিয় বচন প্রয়োগ এবং উত্থানপূর্বক আসন প্রদান করিবে। ইহাই সনাতন ধর্ম। মানুষের সেবা করে আরাম পাওয়া যায়, মনের আরাম। ইন্দুবালা কি সেই জীবে প্রেম করছেন না? কোথায় করছেন? এটা কি জীবে প্রেম? প্রশ্নগুলোর উত্তর খোঁজেন ইন্দুবালা। আর ঠিক তখনই ঘোর কাটে। কি গো ঠাম্মা, কচুবাটা করবে কিনা বলো? সামনে দাঁড়ানো মেয়েটা নাছোড়। ইন্দুবালা রাতের আনাজ মিলিয়ে দেখছেন। রোদটা আস্তে আস্তে পশ্চিমে ঘুরছে। এবার ছাদের আলসের মাথায় চড়ে একেবারে হারিয়ে যাবে, আর দেখা যাবে না। ওই দিকের বড় ঝুড়িখানায় দেখ তো, গোটা 20 আলু আছে কিনা। সঞ্চারী গোনে ঠিক বাচ্চাদের মতো করে। ইন্দুবালা মশলার বাক্স হাটকান, দেখে নেন সব ঠিক করে। সঞ্চারী এগিয়ে আসে। 20টারও বেশি আলু আছে। ইন্দুবালা বিড়বিড় করেন, তাহলে আনাতে হবে আরো। সর দেখি, ধনাকে বলি।
সঞ্চারী হাত ধরে নেয় ইন্দুবালার। বললে না তো কচু বাটা করো না কেন এখন? ইন্দুবালা বটিখানা নিয়ে এসে আলুর খোসা ছাড়াতে বসেন। ওই সব আমি করেছি নাকি কোনোদিন? হ্যাঁ, তোর পড়াশুনো নেই? যা গিয়ে পড়তে বস, আমাকে কাজ করতে দে। সেই মেয়েও ছাড়বার নয়। কচু বাটা করনি মানে? এই দেখো ফেসবুকে একজন লিখেছে, নারকেল আর কাঁচা লঙ্কা দিয়ে তোমার হাতের কচু বাটা যে খায়নি সে তো ইন্দুবালা ভাতের হোটেলের কিছুই জানে না। এবার একটু বিরক্ত হন ইন্দুবালা। এইসব আবার কে লিখেছে? হ্যাঁ, তোরাই বা এসব লিখতে বলিস কেন? মেয়েটা অবাক হয়। আমরা লিখতে বলেছি নাকি? এই যে দেখো, অমলেন্দুবাবু কৃষ্ণনগরে থাকেন, কলেজে ফিজিক্স পড়ান, তিনি লিখেছেন, এখান থেকে পড়ার সময় 80s রোজ ভাত খেতে আসতেন তোমার হোটেলে, চিনতে পারছো? ইন্দুবালা মেয়েটার ফোনের মধ্যে থেকে একটা অস্পষ্ট মুখ দেখেন। এত কিছু কি মনে থাকে রে দিদি ভাই? কত লোক আসে, কত লোক চলে যায়। মেয়েটা শুনবে না। ওসব জানি না কিছু, কচু বাটা খাওয়াতেই হবে। আমি আজই লিখে দিচ্ছি ফেসবুক পেজে, তুমি আবার কচু বাটা খাওয়াচ্ছ আমাদের, বুঝলে? ইন্দুবালা ভাতের হোটেলের সামনের নোনা ধরা কালো বোর্ডটা যে কবে থেকে ফেসবুকের বোর্ড হয়ে গেছে ইন্দুবালা সেটা জানেন না, জানার কথাও নয়। এখনকার ফোন ইন্দুবালা ব্যবহার করেন না, তার আছে সেই কবেকার ল্যান্ডলাইন। সরকারের ফোনের ব্যবসা লাটে উঠলেও ইন্দুবালা সেই ফোনে আজও কাজ চালান। ছেলেরা মেয়েরা ওই ফোনেই মায়ের খবর নেয়। ইন্দুবালা দুটো কথা বলে শান্তি পান। তবে এখনকার এই ছেলে মেয়েদের ফোন ব্যবহার না করলেও তিনি বুঝতে পারেন এর মাহাত্ম্য কি। ওখানে কিছু লেখা হয়ে গেলেই গোটা বিশ্বের লোক জানতে পারবে, আর ঠিক তখন থেকেই বাড়বে উৎপাত। সেই কবেকার পুরনো ল্যান্ডলাইন ফোনটা আবার বাজতে থাকবে ক্রিং ক্রিং ক্রিং। বাড়ির সামনে ভিড় বাড়বে, 10 জনের বদলে 100 জন খেতে চলে আসবে। পাড়ার লোক বিরক্ত হবে গাড়ি রাখার জায়গা পাবে না বলে। ধনঞ্জয় বড় খোকা, ছোট খোকা, খুকি সবাইকে ফোন করবে, নালিশ জানাবে। আর কেউ আসুক আর না আসুক, বড় খোকা এসে বসে থাকবে ঠায়, নজর রাখবে। তার নজর রাখার জন্য তার বাড়ি থেকে বউ ফোন করবে, ছেলে ফোন করবে। সে এক অদ্ভুত পরিস্থিতি। এই সব ভেবেই শীত আসা সন্ধ্যায় ইন্দুবালা ঘামতে শুরু করেন। আগে এমন হতো না, কেউ খেতে চাইলেই ইন্দুবালার আনন্দ হতো, এখনো হয়, কিন্তু এত বড় হয়ে যায় ব্যাপারটা, সবকিছু ইন্দুবালা যেন সামলাতে পারেন না। তবুও বাইরে থেকে কিছু বোঝা যায় না বুড়ির। এখনো সাধারণ দিনে ভাতের হোটেলে পাত পড়ে কম করে 300 মানুষের। বুড়ি এই বয়সে উনুনের সামনে এসে যখন কড়াই পেতে দাঁড়ান, সাক্ষাৎ অন্নপূর্ণা মেনে গড় করে তাকে অনেকে। কি হলো, কিছু বলছো না যে? সঞ্চারী তাকিয়ে থাকে ইন্দুবালার দিকে। ইন্দুবালার মুখে হাসি ফোটে। কোথা থেকে আমার ঠাম্মার মতো অমন চোখ পেয়েছিস বলতো? আর অমন পাড়া গায়ে বিধবাদের মতো চুল কেটেছিস কেন? হ্যাঁ? সঞ্চারী বলে, ইস, পাড়া গায়ে বিধবাদের মতো লাগছে নাকি? কত টাকা দিয়ে চুল কেটেছি জানো? শুনলে মামা বাড়ি থেকে বের করে দেবে। কেন, খারাপ লাগছে দেখতে? ইন্দুবালা হাসেন। মোটেই না, মিষ্টি লাগছে। তা মামা না হয় চুল কাটার দাম জানতে পারলো না, কিন্তু এই যে দিন নেই রাত নেই মেসের জালনার ধারে দাঁড়িয়ে ফসফস করে সবাই মিলে সিগারেট টানা হয়, সেটার কথা জানে তো? মেয়েটা জিভ বার করে। তুমি কি করে সব খেয়াল রাখো ঠাম্মা? ইন্দুবালা হাসেন। একদিন সময় করে নিশ্চয়ই কচু বাটা খাওয়াবো দিদি ভাই, কিন্তু আজকে ওই সব তোমাদের কি সব পেজে টেজে লিখো না কিছু, কেমন?
মেয়েটা বলে, কেন, লিখলে কি হবে? ইন্দুবালা বোঝান, আগে ওই নরম কচুটাকে আমায় পেতে হবে তো। সেই শহর কি আর আছে যে বললেই কেউ ছাই গাদায় হওয়া একটা কচু গাছ অমনি উপড়ে নিয়ে চলে আসবে? আর যে সে কচু হলেও তো হবে না। সেই মান কচুর ভেতরে দুধে টইটুম্বুর হতে হবে। গাছ দেখলে বুঝতে হবে গর্ভিণী সে। অনেক তড়িজুত করে তাকে তুলতে হবে, রান্না করতে হবে। তবেই না অনেক দিন পর তুই আমায় মনে রাখবি, তাই না? হয়তো কোনো বিদেশ বিভুঁই থেকে আমার কথা লিখবি। এই ভর সন্ধ্যা নামার আগে এক অচেনা মেয়ের চোখ চিকচিক করে ওঠে। আমি কোথাও যাব না ঠাম্মি, কোথাও না। আমি শুধু ওই মেজবাড়িটায় থাকবো আর তোমার রান্না খাবো। ছুটতে চলে যায় সঞ্চারী। অমন ছলছল চোখ করে একদিন ইন্দুবালাও বলেছিল সে কোলাপোতা ছেড়ে কোথাও যাবে না, কোনো দিন না। ঠাম্মাকে জড়িয়ে ধরেছিল সেদিন। ঠাম্মা বলেছিল, মেয়েদের প্রাণ হলো কই মাছের জান। কত কি যে করতে হবে আর দেখতে হবে জীবনে। এই ছোট গ্রামটায় আমার মতো পড়ে কেন থাকবি বলতো? সবে শীত আসা সন্ধ্যায় কবে কার ঠাম্মার মুখ মনে করায় এক অচেনা ছোট্ট মেয়ে। কার বিস্তরে এসে তুমি আমার কাছে খেতে চাইছো ঠাম্মা? আমি যে বড্ড বুড়ি হয়ে গেছি। তোমার ইন্দু যে আর আগের মতো নেই গো। চোখ থেকে জল পড়ে। ধনঞ্জয় ঘরে এলে বুড়ি চোখ মোছে। একটু পরে দেওয়া যেত না আজটা? দোয়ায় চোখ জ্বলে গেল যে ধনা। লক্ষ্মীও মাঝে মাঝে এমন ছলছল চোখে তাকাতো। কি হয়েছে জানতে চাইলে কিছুতেই বলতো না। স্বামীটা যে তার কোথায় পালিয়েছিল কেউ জানে না। অতগুলো বাচ্চা নিয়ে লক্ষ্মী সেই কত দূর থেকে মাছ নিয়ে এসে বাজারে বিক্রি করত। ইন্দুবালা বুঝত, একজন একা একা থাকা মানুষই বুঝতে পারে আর একজনের একার লড়াইয়ের মর্ম। ওরা যেন দুজনে দুজনের পরগাছা হয়ে জড়িয়ে থাকে একে অপরকে। খুব টানাটানির সময়ও কিছুতেই লক্ষ্মীকে টাকা পয়সা দেওয়া যেত না। ইন্দুবালা হোটেলের ব্যবসা শুরু হবার পর লক্ষ্মীর কোছরে বেঁধে দিত তার ছেলে মেয়েদের জন্য খাবার। লক্ষ্মী নেবে না কিছুতেই। ইন্দুবালা বলতো, এক মা তার সন্তানদের জন্য দিচ্ছে, তুই নিবি না তো? লক্ষ্মী প্রতিদানে ফিরিয়ে দিয়ে যেত অনেক কিছু। মাছ ছাড়াও কচু, মেটে আলু, যেগুলো চট করে বাজারে পাওয়া যেত না। কবে সে যেন একবার নিয়ে এলো কোথা থেকে জোগাড় করা চুই ঝাল। ইন্দুবালা সেদিন যেন সারা দিন ঘোরের মধ্যে কাটল। এক টুকরো খুলনাকে যেন লক্ষ্মী বয়ে নিয়ে এলো আঁচলে করে। ইন্দুবালা কিছুটা রান্না করলেন চুই ঝাল দিয়ে, একটু তুলে রাখলেন, আর বাকিটা বসিয়ে দিলেন নারকেল গাছের কাছে। ভাবলেন একবার যদি চুই ঝাল গাছটা বেঁচে যায় তাহলে তিনি সেটাকে নারকেল গাছে ওঠাবেন আর সব রান্নায় চুই ঝালের মিষ্টি গন্ধে ভরিয়ে দেবেন। কিন্তু সেটা আর হয়নি, বাঁচেনি গাছটা। সেও হয়তো বুঝেছিল উদ্বাস্তু হয়ে বাঁচার দায় অনেক। একটা সময় ছিল যখন লক্ষ্মী নানা রকমের খবর রাখত। কার বাড়িতে কচু হয়েছে, কার বাড়িতে লাউ, কে জঙ্গল হয়ে গেছে বলে কুমড়ো শাক ফেলে দিতে চায়, সব কুড়িয়ে বাড়িয়ে নিয়ে আসত লক্ষ্মী। এই হোটেল মাথা উঁচু করে দাঁড়ানোর পেছনে লক্ষ্মীর অবদান কম নয়। ও না থাকলে আজ হোটেল তো হতোই না। এক মাছওয়ালি কেমন যেন ইন্দুবালার মনের সব কথা জেনে যেত, টের পেত ইন্দুবালা কি ভাবছে। তুই কি ঝাড়ফুঁক টুকটাক জানিস লক্ষ্মী? বারান্দায় পা ছড়িয়ে বেলা শেষে বাড়ি যাওয়ার আগে গল্প করত। ওই সব জানলে সে কোথা থেকে এসে মাছের টুকরি নিয়ে দৌড়ে দৌড়ে ফিরি মা। ইন্দুবালা ভাবেন তাও ঠিক, তার গল্প লক্ষ্মী জানে,
কিন্তু লক্ষ্মীর গল্প তার তো জানা নেই। এমনকি লক্ষ্মী কোথায় থাকে সেটাও জানেন না ইন্দুবালা। এই লক্ষ্মী, তোর বাড়ি কোথায় রে? লক্ষ্মী হাসে। কেন, তুই যাবি? ইন্দুবালা বলেন, হ্যাঁ যাব, তুই আগে বল কোথায় থাকিস। লক্ষ্মী বলে, শোনো তাহলে, এইখান থেকে স্টেশন। ইন্দুবালা বলেন, মানে শিয়ালদা? লক্ষ্মী ঘাড় নাড়ে, হ্যাঁ গো, সেখান থেকে ক্যানিং লোকালে চড়ে একেবারে লাস্ট স্টেশনের আগে 3টে স্টেশন, ওখান থেকে আবার ভ্যান রিক্সা। চল, যাবি আজকে? হাসে লক্ষ্মী। ইন্দুবালা বলেন, আজ তো যাব না, তোকেও যেতে দেব না, এত দূরে থাকিস তুই। একটু পরেই সন্ধে নামবে, তার উপর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। থেকে যা লক্ষ্মী, এই শীতের দিনে নাই বা এতটা দূরের পথে বাড়ি গেলি। লক্ষ্মী অবাক হয়ে বলে, হায় রাম, কি বলছিস তুই মা? বাড়ি না গেলে মাছ আনবো কি করে? মাছ না আনলে খাবো কি? তুই হোটেল চালাবি কি করে? হ্যাঁ? লক্ষ্মী সেই শীতের বাদলে কোথায় বেরিয়ে যায়। অনেক সকালে এসে দরজা হাটকায় লক্ষ্মী। মা, ওই মা, এখনো তুই শুয়ে আছিস? ইন্দুবালা বেরিয়ে দেখেন মাছের সাথে একটা মস্ত মানকচু। তুই ইটার কথা বলছিলিস না মা? ইন্দুবালা অবাক হয়ে যান, এটাকে কোথায় পেলি তুই? লক্ষ্মী বলে যায়, সি অনেক বড় গল্পটো আছে মা, বাজার থেকে ফেরতা পথে বলবো। লক্ষ্মী চলে যায়। দুই ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে ইন্দুবালা কচু বাটতে বসেন। সেগুলো জলে ভেজান, কুড়ুনি নিয়ে এসে টুকরোগুলো কুড়তে বসেন। ধনঞ্জয় নেয়ে ধুয়ে এসে ভীষণ চোটপাট করতে শুরু করে। কোনো সহজ রান্না তোমার হেসেলে নেই না? একে কচু, তার উপরে নারকেল, কি হবে কি? হ্যাঁ শুনি। ইন্দুবালা গম্ভীর হয়ে বলেন, কয়লার বস্তার মুখ ঢেকেছিলি কাল রাতে? সব তো জলে চিপসে হয়ে গেছে, রান্না হবে কি দিয়ে? লক্ষ্মী কচু না আনলে লোকগুলো ফিরে যেত, অনাছিষ্টি হতো। এখন কথা না বাড়িয়ে উনুন ধরাও গে যাও, দেখো ঠাকুরের কৃপায় ভাতটা হয় কিনা। ধনঞ্জয় কথা বাড়ায় না, নিজে ভুল করেছে, কয়লার বস্তা ঢাকেনি, ভিজে গেছে সব। মাথা নিচু করে উনুন ধরাতে চলে যায় ধনঞ্জয়। ইন্দুবালা কুড়ুনিতে কচু আর নারকেল করেন। সেই কচু আর নারকেল সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বড় শিলটায় বাটতে থাকেন। চারপাশ ভরে উঠতে থাকে এক বুনো গন্ধে। অনেক দিন পর খুলনার কোলাপোতা যেন হাত ছানি দেয় তাকে। ইন্দুবালাকে ডাকে বোসপুকুরের পাশে বাঁশঝাড় পেরিয়ে কচুবন। শীতের অবেলার বৃষ্টি। মাথায় দুটো বড় কচু পাতা নিয়ে দুই ভাই বোন কচু তুলতে যায়। হাত পা চুলকোয়, মা বকে। ঠাম্মার কাঁদো কাঁদো মুখটা আজও যেন মনে পড়ে যায় ইন্দুবালার। জ্বরের পরে স্বাদহীন মুখে খেতে চেয়েছিল কচু বাটা, মাকে বলেননি। জানেন এই বাদলায় কিছুতেই তিনি ইন্দুবালাকে পাঠাবেন না। ইন্দুবালাকে ডেকে বলেছিলেন, নিয়ে আসবি নাকি ইন্দু, বস্তের বাগান থেকে একটা কচু তুলে? ইন্দু না বলতে পারেনি। ভূতের ভয় ছিল তার, তাই ভাইকে সঙ্গে করে নিয়ে গিয়েছিল সে। কিন্তু ইন্দু চিনবে কি করে ভালো মানকচু? সেসব তো অনেকদিন আগেই ঠাম্মা নিজে হাতে করে শিখিয়েছে। চারপাশ থেকে ছড়ার মতো পাতা বেরিয়েছে, ফুলের মতো হয়ে আছে গাছ, সে জানবি গর্ভবতী। মাটির নিচে লুকিয়ে রেখেছে সন্তানকে, তার মধ্যে টইটুম্বুর দুধ। গোড়ায় ডেউ পিঁপড়েগুলোকে দেখেছিস? লোভীর মতন কেমন ঘুরে বেড়াচ্ছে। ঠাম্মা বড় শাবল নিয়ে এসেছিলেন। ভিজে মাটিতে তাড়াতাড়ি বসে যাচ্ছিল শাবল। উঠে আসছিল ঘন কৃষ্ণকায় মাটি। গর্ত যত গভীর হচ্ছিল দেখা যাচ্ছিল শিকড়টাকে, যেখানে লুকিয়ে রেখেছে তার খাবার। একটু পরেই মাটি খুঁড়ে গর্ত করে কচু বের করে আনা হলো। গায়ে শক্তি ছিল বুড়ির। সেই কচু কেটে বেটে গা শুদ্ধ লোক খেল। আর আজ ঠাম্মার জ্বর, তাকে মা একটু কচু বেটে দিতে পারছে না।
ভাইটা পাশে দাঁড়িয়ে গা চুলকোচ্ছে। কচুর রস লেগে লাল হয়ে গেছে তার হাত পা। চুলকোতে চুলকোতে ফুলে গেছে হাতের ওপর দিকটা। তার সাথে মা গা মাথায় করে চিৎকার করে, বুড়ির মরার সময় এলো, নোলা গেল না। ইন্দুবালা চুপি চুপি রান্নাঘরে ঢোকে, পিঁড়ি পেতে বসে, কচু কেটে কুড়ে বাটতে বসে। কচুর ওপর ছড়িয়ে দেয় কাঁচা তেল। অনেক দিন পর দুপুরবেলা ধোয়া ওঠা ভাতে কচু বাটা খেতে বসে ঠাম্মার চোখে জল। সেটা কাঁচা লঙ্কা সর্ষের তেলের নাকি আনন্দের বুঝতে পারে না ইন্দুবালা। খাওয়া হয়ে গেলে এক পরিতৃপ্তির মুখ নিয়ে জড়িয়ে ধরেন ইন্দুবালাকে। তার হাত দুটো বুকের কাছে নিয়ে কি সব বিড়বিড় করে বলেন, আশীর্বাদ করেন। ঠাম্মা কি জানতো একদিন ইন্দুবালাকে এই হাত দুটোই বাঁচিয়ে দেবে? তারই কি ডাল সাঁতলানোর প্রস্তুতি করে রাখছিল ঠাম্মা? বিকেলের দিকে গায়ে চাদর দিয়ে ইন্দুবালাকে বেরোতে দেখে পথ আটকায় ধনঞ্জয়। চললে কোথায় শুনি? ইন্দুবালা বলেন, হেতালের মাকে একটু বলে আসি যদি একটু কচি কচু পায়। ধনঞ্জয় রেগে যায়, সেটা কাল সকালে বললেও হবে, এক্ষুনি সন্ধে নামবে, রাতে ভালো দেখতে পাও না, আমি হোটেল ছেড়ে বেরোতে পারবো না, একা যাবে কি করে তুমি শুনি? ইন্দুবালা ধনঞ্জয়ের নাক ফোলানো দেখে হাসেন। জানিস না আমার যে একজোড়া বেড়ালের চোখ আছে, রাতেও ভালো দেখতে পায়। ধনঞ্জয় বিরক্ত হয়, কচু বাটা করতেই হবে? হ্যাঁ, যে যা বলবে তোমার তাই করতে হবে? হ্যাঁ, না বলতে পারো না তুমি, তাই না? ইন্দুবালা বলে, ও মা, সে কি কথা, মেয়েটা মুখ ফুটে একটু কচু বাটা খেতে চেয়েছে, না বলবো কি করে? ধনঞ্জয় চিৎকার করে, তুমি কিন্তু বলেছিলে লক্ষ্মী মারা যাওয়ার পরে এই বাড়িতে কচু বাটা হবে না। কেমন যেন ধাক্কা খান ইন্দুবালা। সন্ধে নেমেছে, সবে শীত আসা শহরে। ছেনু মিত্তির লেনে যে কটা পুরনো বাড়ি রয়ে গেছে, যেগুলো এখনো ফ্ল্যাট হয়ে যায়নি, সেগুলোর জানলা বন্ধ। অনেক উঁচু উঁচু ফ্ল্যাটগুলোতে বাইরে থেকে বোঝা যায় না সেখানে মানুষ থাকে কিনা, কিংবা প্রাণীর কোনো অস্তিত্ব আছে কিনা। মাঝে মাঝে কাপড় জামা জানলা কিংবা বারান্দায় ঝুললে বোঝা যায় ওখানে কেউ বাস করে। ইন্দুবালার এই মুহূর্তে নিজেকে বড় একা মনে হয়। কবে কার লক্ষ্মীর কথা মনে পড়ে যায়। সারাক্ষণ চারপাশে যাদের সাথে কথা বলেন, তাদের মধ্যে যে লক্ষ্মী নেই সেটা ভাবতে পারেন না তিনি, চান না। কেন তিনি এতদিন বেঁচে আছেন? এই ভাবনা মাথায় চাগার দেবার আগেই হনহন করে হাঁটতে থাকেন ইন্দুবালা হেতালের মায়ের ঝুপড়ির ঘরের দিকে। বাজার থেকে ফেরার পথে লক্ষ্মী বলে, কই দাও দেখি মা, ভাত খাই তোমার কচু বাটা দিয়া। শীতের বৃষ্টিতে ভিজে চুপসে গেছে লক্ষ্মী। ইন্দুবালা আলমারি থেকে নিজের একটা কাপড় বের করে দেন। লক্ষ্মী বারণ করা সত্ত্বেও গরম জল করে দেন স্নানের জন্য। আসন পেতে গরম ভাত বেড়ে খেতে দেন লক্ষ্মীকে। কচু বাটা দিয়ে ভাত মেখে লক্ষ্মী মুখে তুলে, এটা কি করেছিস মা? অবাক হয়ে তাকায় ইন্দুবালার দিকে। ভালো লাগেনি তোর? ভয়ে ভয়ে জানতে চান ইন্দুবালা। লক্ষ্মী বলে, ভালো মানে বহুত ভালো। শুধু কচু বাটা দিয়ে সব ভাতটা খেয়ে নেয় লক্ষ্মী। কতদিন পরে তাকে এইভাবে বসে কেউ খাওয়ালো। কতদিন পর? বয়স যখন 12 কি 14 শাদী হয়ে গিয়েছিল তার। ইন্দুবালা অবাক হন, এত ছোটবেলায়? লক্ষ্মী বলে, তা নয়তো কি, বাপ তো মেয়েকে বিদে করতে পারলেই বাঁচে। গায়ে তো আর আমার বয়সী একটাও মেয়ে ছিল না। তারপর বাবা 4টে ভই সওদা করে টাকা দেয় আমার মরদকে, তখন রাজি হয়েছে। তোমার কত সওদা হয়েছিল মা? ইন্দুবালা হাসেন, সবটা তো আর বাবা বলেনি, তবে গা ভর্তি গয়না পরিয়ে দিয়েছিল মা। সেই গয়নার আজ একটাও নেই। বাবু মাস্টার রতনলাল মল্লিকের হাত দিয়েই সব খরচ হয়ে গেছে
অনেক দিন আগে। লক্ষ্মীরও কোনো গয়না নেই, মন খারাপ করে বসে থাকে দুজনে। গয়নার জন্য কি শুধু? মোটেই না। কবে তুই শেষ তোর গ্রামে গেছিস লক্ষ্মী? লক্ষ্মী বলে, তাও বছর 10 আগে। বাবা মা কলেরায় মারা গেল, তারপর কমলা নদীতে বান এলো, সব ভাসিয়ে নিয়ে গেল, সব কুছ। আমাদের গাঁওটা আছে জানি, কিন্তু কার কাছে যাব মা? লক্ষ্মীর গল্পে ইন্দুবালাও যেন কেমন খুঁজে পান নিজেকে। বিয়ের পর একবারও যাওয়া হয়নি নিজের বাড়ি। কার কাছে যেতেন? কেউ ছিল না সেই পোড়া ভিটেই। সেদিন ইন্দুবালা লক্ষ্মীকে আর যেতে দেননি। পরের দিন বন্ধ। অনেক করে বলেছিলেন, থেকে জানা লক্ষ্মী, সারা রাত দুজনে গল্প করব। সত্যি করেও ছিলেন তাই। কত কত যে গল্প দুজনে দুজনের জন্য তুলে রেখেছিলেন, তার হিসেব ওই জাবদা খাতাও জানত না। তুই যদি আমাদের গাঁও কি দরওয়াজার কাহানি শুনিস মা, তো তাজ্জব বনে যাবি। ইন্দুবালা অত শত হিন্দি জানেন না। লক্ষ্মীর সাথে থেকে একটু একটু করে কয়েকটা শব্দ বোঝে। গাঁও কি দরওয়াজা, সে আবার কি রে? শুনে লক্ষ্মী জিভ কেটেছিল লম্বা করে। হাই রাম, তুই গাঁও কি দরওয়াজা জানিস না মা? তাহলে শোন, গাঁওয়ের বাইরে একটা ছাউনি করে রাখা থাকে, সেখানে বসে দূর গাঁও থেকে আসা মেহমান রাম দুলার ওখানে বসেই ভজন করে। বারাতে থাকা হওয়া মেহমান ওখানে রাতে নিদ যায়। ছর্রা সিং ওখানে রাতে ছাগলগুলাকে বেঁধে রাখে, আরো কত কি যে হয়। ওখানে তো আমাদের মুখিয়া তার মেয়ের শাদিতে 10 গাঁওয়ের লোককে বৈঠ করে খিলালো। ওটা যখন দূর থেকে দেখতে পেতাম না মা, মনে হতো আমার গাঁও চলে এসেছি। আর যাবার সময় মনে হতো, এই যে ছেড়ে যাচ্ছি, আবার কখনো ফিরতে পারবো? মাঝরাতে ঘরের বাতাস ভারী হয়ে ওঠে। ইন্দুবালা হালকা করে দেন। আরে, এ তো আমাদের জলসত্রের মতো। বিশালাক্ষী তলায় ছিল তো। দূরের অজানা অচেনা পথিক তেষ্টার জল পেয়ে বিশ্রাম করত। বষ্টমী ওখানেই সিধে পেয়ে দুটো চালে ডালে ফুটিয়ে খেত। গায়ের বুড়োরা আড্ডা জমাতো ওখানেই। দুটো মেয়ে তাদের দুজনের সবচেয়ে ভালো লাগা জায়গা দুটোর গল্প করতে করতে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে ইন্দুবালা দেখেন লক্ষ্মী নিজে উনুন ধরিয়েছে। আটার বড় বড় গোল লেচি বানিয়েছে। তার মধ্যে ছাতু দিয়ে উনুনের আঁচে সেঁকছে। দেশি টমেটো সেদ্ধ করেছে। তার মধ্যে ধনেপাতা, কাঁচা লঙ্কা এই সব দিয়ে একটা চাটনি করেছে। তোকে আমার কমলা গাঁওয়ের একটা খানা খাওয়াবো মা। ইন্দুবালা চেয়ে দেখছেন অন্যরকম স্বাদ তার। শুকনো পিঠে যদি এইভাবে করা যেত, ছাতুর বদলে নারকেল পুর। কি বলে রে এই খাবারটাকে লক্ষ্মী? লক্ষ্মী জানতে চায়, আগে বল ভালো লাগছে কি? আমার মরদ একসাথে কত খেয়ে নিত। বাচ্চারা আমার এই লেট্টি খাওয়ার জন্য বসে থাকে মা। আর চাটনি পছন্দ হয়নি? খুব ভালো লেগেছে ইন্দুবালার। লক্ষ্মী, তোর এই কমলা গাঁওয়ের চাটনিটা আমি নিলাম রে। লেট্টি তো তোর মতো বানাতে পারবো না, চাটনিটা চেষ্টা করে দেখতে পারি। সেদিন বিকেলে ট্রেন বাস চলার পরে লক্ষ্মী চলে গিয়েছিল, কিন্তু গোটা বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে রেখে গেল ইন্দুবালার একটা না দেখা কমলা গ্রামকে, তার পাশ দিয়ে তিত্তির করে বয়ে চলা কমলা নদীকে, নদীর ধারে ছট পুজো, হোলিকে। আজ যেন মনে হচ্ছে হেতালের মায়ের দোকানটা বড্ড বেশি দূরে। ধনঞ্জয়কে সঙ্গে আনতে পারলে ভালো হতো। রাগ করে এইভাবে ছুটে বেরিয়ে আসা মোটেই উচিত হয়নি ইন্দুবালার। যদি রাস্তায় পড়ে যান তাহলে একটা কাণ্ড ঘটবে, ঠিক যেমন হয়েছিল লক্ষ্মীর। বুঝতে পারেনি ট্রেন আসছে। মাথায় ছিল মাছ ভর্তি ঝুড়ি, তাড়া ছিল বাজারে আসার। সেদিন আবার কালেক্টর অফিসের বড়বাবু বলেছিলেন কচুবাটা খেতে আসবেন। লক্ষ্মীর ঝুড়িতে ছিল মাছ, কাঁধের বস্তার বোঁচকায় ছিল কচু, দেশি ছোট টমেটো, খুব ঝাল লঙ্কা, ধনেপাতা। অনেক ভোরে কুয়াশার মধ্যে অন্যমনস্ক লক্ষ্মী বুঝতে পারেনি ট্রেন এসে পড়েছে খুব কাছেই। পার হতে পারেনি লাইন।
ছিটকে পড়েছিল মাছের ঝুড়ি, কাঁধের বস্তা, দেহ থেকে আলাদা হয়ে গিয়েছিল ওই হাসি খুশি মুখটা। অনেক বেলায় খবরটা এসেছিল। ইন্দুবালা তখন কালেক্টর অফিসের লোকজন নিয়ে হিমশিম খাচ্ছেন। ভেবেছিলেন লক্ষ্মী আসেনি, হয়তো শরীর খারাপ করেছে, কিন্তু মনে মনে দুশ্চিন্তাও করেছেন, এমন কথার খেলাপ তো লক্ষ্মী করে না। সব ভাবনা চিন্তা চাপা দেওয়ার জন্য ইন্দুবালা আরও রান্নার পদের লিস্ট বাড়িয়ে নিয়েছেন। ততক্ষণে কচু বাটার জায়গায় ঢুকে পড়েছে ছেঁচড়া। সবাই গরম গরম ভাত দিয়ে খাবে। ঠিক সেই সময় রান্নাঘরের পিছনের দরজা দিয়ে ঢুকলো দয়ারাম। লক্ষ্মীর সাথেই আসত, তার পাশে বসেই মাছ বিক্রি করত। দুজনের ঝগড়া ছিল যত, তত ভাব। শুকনো মুখে দয়ারামকে দাঁড়িয়ে থাকতে দেখে ছ্যাক করে উঠেছিল বুক। কি হয়েছে রে দয়ারাম? দয়ারাম বসে পড়েছিল দোরগোড়ায়, মাথায় হাত দিয়ে। চুপ করে শুনেছিলেন ইন্দুবালা। নিজের মনের ভেতরের তোলপাড় কাউকে বুঝতে দেননি তিনি। নিজে সব সময় ভেবে এসেছেন, এই হোটেলের কেউ যদি অংশীদার থেকে থাকে তাহলে সে হলো লক্ষ্মী। তার সেই প্রথম দিনের টাকায় হোটেল শুরু না হলে কোনো দিন ইন্দুবালা মাথা তুলে দাঁড়াতে পারতেন না। শান্তভাবে সবাইকে খাইয়ে নিজে স্নান করে নতুন কাপড় পরলেন ইন্দুবালা। দয়ারামকে নিয়ে নিজে গেলেন মর্গে। সেখানে একবার শেষ দেখা করবেন ভাতে কাপড়ে তাকে বাঁচিয়ে রেখে যাওয়া সেই কোন বিহারের কমলা গ্রামের মেয়েটিকে, যার বাবা মা বিয়ে দেওয়ার জন্য পণ দিয়ে বেঁচে দিয়েছিল কোনো এক নেশাখোর মানুষের কাছে। লক্ষ্মী চুপ করে শুয়েছিল মর্গের মেঝেতে, তার হাসি হাসি মুখ নিয়ে। শুধু গলার কাছে ছিল একটা চওড়া সেলাই। বসে পড়েছিলেন ইন্দুবালা মর্গের মেঝেতেই, মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন মৃত লক্ষ্মীর। এমন কথা তো ছিল না রে, উনুন ধরিয়ে বসেছিলাম তোর জন্য, তুই এলি না, কথা রাখলি না। এত শুকনো চোখেও জল পড়ে ইন্দুবালার। ভেপসে ওঠা মর্গটাও যেন শোকের সজীবতা পায়। লক্ষ্মীকে দেখেই কাজ শেষ হয়নি ইন্দুবালার। পুলিশের কাছে যে ফর্ম থাকে, অশনাক্ত বডি শনাক্তকরণের সেই সব কিছু ফর্মালিটি করতে হলো তাকেই। বাজারের এক গাদা গরিব গুরব লোকের সাথে ভদ্র ঘরের এক বিধবাকে দেখে পুলিশের লোকজন একটু অবাক হয়েছিল বটে, তবে বিস্তারিত প্রশ্ন করার অবকাশ ছাড়েনি। লক্ষ্মী যে তার আত্মীয় হয় তা পুলিশের কাছে বলেছিলেন ইন্দুবালা। ঠিক কি ধরনের আত্মীয় যদি একটু বুঝিয়ে বলেন দিদি, জানতে চেয়েছিল থানার ওসি। ইন্দুবালা বলেছিলেন বোন। ঘুরিয়ে জানতে চেয়েছিলেন ওসি, একজন বিহারি বাঙালির বোন। ইন্দুবালা সরাসরি তাকিয়ে বলেছিলেন, কেন হতে পারে না? আমার আপনার রক্তের হিসাব কার কাছে লেখা আছে স্যার? রক্তের আত্মীয়তাই কি সব? ওসি কথা এগুননি। এমনিতে বেশি মাল করি পাওয়া যাবে না এদের কাছে, ফর্ম সই করে ছেড়ে দিয়েছিল। বেরিয়ে আসার সময় ইন্দুবালা দেখেছিলেন দরজার কাছে পড়ে আছে কচুটা, ঝুড়িটা। আইডেন্টিফিকেশনের জন্য নিয়ে আসা হয়েছে। কাউকে কিছু না বলে কচুটা আর ঝুড়িটা নিয়ে এসেছিলেন ইন্দুবালা। যিনি কোনোদিন তার স্বামীর একটা ছবি বাড়িতে রাখেননি, তিনি তার সখীর শেষ চিহ্নটুকু নষ্ট হতে দেননি। দয়ারামকে সব খরচ দিয়েছিলেন ইন্দুবালা, লক্ষ্মীর অন্ত্যেষ্টি, শ্রাদ্ধ, সব কিছুর। এমনকি লক্ষ্মীর ছেলেকে ডেকে হাতে ধরিয়ে দিয়েছিলেন সেই সময়ের 10,000 টাকা, মায়ের জায়গায় ব্যবসা শুরু করার জন্য। বাড়ি ফিরে খুব হালকা লেগেছিল তার। খুব কাছের মানুষ চলে গেলে যেমন চারপাশ ফাঁকা হয়ে যায়, লক্ষ্মী চলে যাওয়ার পরেও তাই মনে হয়েছিল। কিচ্ছু খাননি সেদিন সারা দিন। পরের দিন সকালে স্নান করে উনুন ধরিয়ে কচু বাটতে বসেছিলেন। সেদিন হোটেলের মেনু ছিল গরম ভাত, কচু বাটা আর দেশি কাঁচা টমেটোর চাটনি। পরে সেটা নাম বদল করে রেখেছিলেন লক্ষ্মী চাটনি। চাটনি হয়ে গেলে তার উপর ছড়িয়ে দিতেন গন্ধরাজ লেবুর সুবাস। প্রথম ভাত নামার পরেই শাল পাতায় তুলে নিয়েছিলেন সেদিন ইন্দুবালা। কচু বাটা আর চাটনি পাশে নিয়ে বাগানের নারকোল গাছটার তলায় রেখে এসেছিলেন। মাটির গ্লাসে ছিল জল।
গড় হয়ে প্রণাম করে সেই খোলা বাগানে লক্ষ্মীকে অনুরোধ করেছিলেন শেষবারের মতো ভাত খেয়ে যেতে। আর পিছন ফিরে তাকাননি। বাগানের দরজা বন্ধ করে ধনঞ্জয়কে বলেছিলেন, আজকের পর থেকে কচুবাটা রান্নাটা বন্ধ তার হোটেলে। তাহলে এখন হঠাৎ এই অবেলায় অচেনা এক মেয়ের অনুরোধে ইন্দুবালা রাজি হয়ে গেলেন কেন সেই রান্না করতে? কে জানে কার মধ্যে দিয়ে কে বারবার এই পৃথিবীতে ফিরে ফিরে আসে। সেদিন বিকেলে বাগান থেকে এসে ধনঞ্জয় বলেছিল, মা, শাল পাতা থালা পরিষ্কার, একটা ভাতও নেই, শুধু কি তাই জলটা পর্যন্ত খেয়ে গেছে গো। ইন্দুবালা থমকেছিলেন ধনঞ্জয়কে। ওইভাবে বলতে নেই ধনা, মানুষ মারা গেলে ঈশ্বর হয়ে যায়। এখনো কাঁচা মাছ আসলে লক্ষ্মীর ওই ঝুড়িতেই রাখা হয় সব। তারপর সেখান থেকে সব ধুতে যায়, ভাজতে যায়। কিছু কিছু অদ্ভুত সংস্কার ইন্দুবালা আজও মনে মনে মেনে চলেন। সেদিন হেতালের মায়ের দোকান বন্ধ ছিল, কাজেই ইন্দুবালাকে বেশ কয়েকদিন পর পর নতুন কচুর জন্য বাজারে হেতালের মাকে বলে রাখতে হলো। সেই বউটি অনেক খুঁজে পেতে সোনারপুর পেরিয়ে আরও কোন অজ গায়ের কচু এনে দিলে ইন্দুবালা পরপর কয়েকদিন কচু বাটা করলেন। ঝামেলা হলো বিস্তর। চারপাশের লোকজন তো এলোই, কৃষ্ণনগর থেকে এলেন সেই অধ্যাপক অমলেন্দু। সঞ্চারী পরিচয় করিয়ে দিল। কাঁচা পাকা দাড়ি, চোখে ভারী পাওয়ারের চশমা। চিনতে পারছেন আমাকে দিদি? যখন পায়ে হাত দিয়ে প্রণাম করল তখনও বুঝতে পারেননি ইন্দুবালা। চশমা খুলতেই ঝন্টুকে চিনতে পারলেন তিনি। এমন জ্বর বাঁধিয়েছিল ছেলেটা, নিজে গিয়ে খাবার দিয়ে আসতেন ইন্দুবালা। তোর মনে আছে লক্ষ্মীকে, ঝন্টু? ওই যে ঝুড়ি করে মাছ দিয়ে যেত আমাকে। ঝন্টু মনে করার চেষ্টা করে, পারে না। ধনঞ্জয় খ্যাঁচ খ্যাঁচ করে, কচুর ডাই পড়ে আসে, সেগুলো কখন কোটা হবে বাটা হবে কে জানে। ঝন্টু তার ব্যাগ থেকে কৃষ্ণনগরের সরভাজা বার করে দেয়। ইন্দুবালা সবাইকে বসতে বলেন। কচি কচুকে ভালো করে ধুয়ে কুড়ে নারকেল, সর্ষে, কাঁচা লঙ্কা দিয়ে মিহি করে বেটে উপরে ছড়িয়ে দেন কাঁচা সর্ষের তেল। গরম ভাতে সেই কচু বাটা নিমেষে শেষ হয়। সবাই হাপুস হুপুস শব্দ তোলে। কচি দেশি টমেটোর চাটনি লোকজন চেটে পুটে খায়। অনেক দিন পরে পড়ন্ত বেলায় রান্নাঘরের দরজায় লক্ষ্মী এসে দাঁড়ালে ইন্দুবালা একটুও অবাক হন না। শুধু বিড়বিড় করে বলেন, তোকে আজ আর কেউ মনে রাখেনি রে লক্ষ্মী। লক্ষ্মী হাসে, কোনো কথা বলে না, শুধু চেয়ে থাকে ইন্দুবালার দিকে। কি বলতে চায় লক্ষ্মী ইন্দুবালাকে? বিদায় বেলার আমন্ত্রণ? ইন্দুবালার কেমন যেন শীত করে। তড়িঘড়ি দোতলায় ওঠেন। ধনঞ্জয়ের বেড়ে দেওয়া ভাতের থালা সরিয়ে রেখে কিচ্ছুটি না খেয়ে বারান্দার এক চিলতে রোদে আচার, কাসুন্দি আর বড়ির পাশে ঘুমিয়ে পড়েন। পশ্চিম দিকে পাটে যাওয়া বেলা শেষের এক টুকরো রোদ এসে পড়ে তার পরিতৃপ্ত শঙ্কাহীন মুখে। শেষ হলো ইন্দুবালা ভাতের হোটেল অন্তিম পর্ব। লিখেছেন শ্রদ্ধেয় সাহিত্যিক কল্লোল লাহিড়ী। গল্প পাঠ করলাম আমি রাকা। আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু। গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দেবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে যদি আপনি প্রথমবারের জন্য এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কিন্তু। আজ তাহলে এখানেই বিদায় চেয়ে নিচ্ছি। পরবর্তী গল্প নিয়ে ফিরে আসব খুব শীঘ্র। ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।